জাতির বিগেস্ট কোয়েশ্চেন আপনার প্রতি, আচ্ছা, যে আপনি কেন বাইক বিডি থেকে দেশি বাইকারে চলে আসছেন? সো বাইক এখন বাংলাদেশে হয়ে গেছে দ্যাট নিড। ইয়াং জেনারেশন একটা প্রবলেম হচ্ছে, তারা মনে করে যে যত টপ স্পিড তুলতে পারে হি ইজ দ্য কিং। ইলেকট্রিক বাইকের ফিউচার বাংলাদেশে খুব মিনিমাম, এটা এখনো ম্যাচিউর হইতে আমার মনে হয় আরো 2 থেকে 3 বছর চলে যাবে। বেশ কিছু বাংলাদেশি মোটরসাইকেল কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং কিছু কিছু কোম্পানি চায়না থেকে মোটরসাইকেল বা থাইল্যান্ড থেকে মোটরসাইকেল ইম্পোর্ট করে নিয়ে আসতে বন্ধ হয়ে গেছে। বাইকাররা চা খাইতে পছন্দ করি, আমরা বাইকাররা 10 টাকা চার জন্য 100 টাকা তেল পুরাই। স্পেসিফিক জানতে চাই যে আমি 2 লক্ষ টাকার মধ্যে মোটরসাইকেল কিনব, কোন 3টা বৈশিষ্ট্য আমার দেখা উচিত? বাংলাদেশে আমরা যখন মোটরসাইকেল নিয়ে কোনো কিছু চিন্তা করি বা ভাবি, তখন যে ছবিটি সবার আগে আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে ওয়াসিফ আনোয়ার। আমরা যখন কোনো মোটরসাইকেল ইয়াং জেনারেশন, ইভেন কি আমি নিজেও কিনতে চাই, তখন যেই মানুষের রিভিউ দেখি উনি হচ্ছেন ওয়াসিফ আনোয়ার। আর আজকে আমাদের গেস্ট হচ্ছেন ওয়াসিফ আনোয়ার। ওয়াসিফ আনোয়ার ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ওয়াসিফ ভাই, জি, জাতির বিগেস্ট কোয়েশ্চেন আপনার প্রতি, আচ্ছা, যে আপনি কেন বাইক বিডি থেকে দেশি বাইকারে চলে আসলেন? ওয়েল, বাইক বিড়িতে অনেক বছর ছিলাম অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল টাইম আউট দেয়ার, 8.5 বছরের মতো। বাট তারপরে উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমার সাথে শুরু হয়ে ডিরেকশনের দিকে ডিফারেন্স চলে আসছিল। শুড ওয়ান্ট টু টেক থিংস ওয়ান ওয়ে, আই ওয়ান্ট টু টেক থিংস আদার ওয়ে অ্যারাউন্ড। তারপরে মনে করলাম যে যেহেতু একটা প্লেনে 2জন পাইলট থাকে, দুজন যদি দুটিকে রিমুভ করে ইট উইল বি গুড ফর দ্য এয়ারপ্লেন। পরে আমি আস্তে করে ছেড়ে দিলাম দেশে বাইক বিড়ি ছাড়া। পরে ফর 4 to 6 months আই ওয়াজ জবলেস। তারপরে সোয়ান ভাই ফ্রম দ্য দেশি বাইকার কন্ট্যাক্টেড মি, বললেন যে ভাই আপনি যখন রিভিউ করছেন, সো করতেন, আপনি কেন স্টপ করেন। এবং তার সাথে আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস আছে, তালহা, শাওন, সজীব, আসিফ, জহির ভাই, ওরা আমাকে খুব পুশ করতে গেলেন যে তুমি কেন স্টপ করছো। সো ওয়ান থিং লেড টু অ্যানাদার, দেন আফটার গ্যাপ অফ 4 to 6 months আই জয়েন দেশি বাইকার এগেইন। আচ্ছা ওয়াসিফ ভাই, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কবে থেকে এই বাইক রিভিউ করা শুরু করলেন এবং কেন শুরু করলেন? বাইক রিভিউ শুরু করলাম সেই 2015 সাল থেকে। আচ্ছা, অনেস্টলি বলি, আমি লেখালেখি করতাম আগে, কারণ আমি গাড়ি রিলেটেড অনেক কিছু জানতাম। সো গাড়ির ওয়েবসাইটে লিখতাম, পরে বাইক বিড়িতে লেখালেখি করতাম অনেকখানি, স্পেশালি মোটরসাইকেলের ফিচার্স রিভিউগুলো লিখতাম। পরে আমি টপ গিয়ার থেকে, ছোটোখাটো টপ গিয়ার দেখতাম, ওদের রিভিউ থেকে খুব ইন্সপিরেশন হতাম। স্পেশালি ক্রিস হ্যারিস আমার খুব একটা ফেভারিট একটা রিভিউয়ার। তখন টপ গিয়ারে ছিল না, বাট তখন আমার খুব ফেভারিট ছিল। তো ওনার থেকে দেখে দেখে আস্তে আস্তে কিছু ইন্সপিরেশন নিই। পরে বাইক বিড়িতে শুভ্রভাবে আমাকে খুব পুশ করে রিভিউর ব্যাপারে। বাট যেহেতু আমার লুকস অতটা ভালো ছিল না, আমি কথা বলতে পারতাম না, আমি বাংলা উচ্চারণ খুবই খারাপ, আর আমি কথা অনেক পেঁচায় ফেলি। মানে একটা জিনিস পড়তেছি, পড়ে বলতে গেলে দেখা যায় হয় না আমার দ্বারা, 90% ফেলিয়ার হয়ে যায়। ইনিশিয়ালি হতো না। হ্যাঁ, ইনিশিয়ালি এখনো হয় না ঠিক করে, টু বি অনেস্ট উইথ ইউ। সো এই স্ক্রিপ্টেড জিনিসটা আমাকে দিয়ে হয় না। তো এই কারণে পরে দাদা শুভ্রভাবে পুশ করার কারণে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একটু একটু করে শিখা, এই আর কি। আচ্ছা, মানে কেন শুরু করলেন? মানে আপনার কোনো ছিল কি? ইচ্ছা, বাইকিং তো পছন্দই করতাম, সো এটা প্যাশন ছিল বাইকিং করা। বাইকিং আমি বাংলাদেশের পার্সপেক্টিভে মোটরসাইকেল ইজ এ নেসেসিটি, এটা আমি আরও আগে থেকে মনে করতাম। সো এইটা প্যাশন থেকে কেন প্রফেশনে টার্ন আউট করা যায় না, এটা একটা চিন্তা ভাবনা ছিল। যখন লেটস গিভ আ ট্রাই, তখন আই ওয়াজ 26-27, সো আমার কাছে এক্সপেরিমেন্ট করার এজটা ছিল। সো এই এক্সপেরিমেন্ট করতে 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 আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। আচ্ছা ভাই, আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে 2018-র দিকে, তখন ওয়ার্ল্ড কাপ চলছে। তখন আমি রোডমাস্টার মোটরস লিমিটেডে যে হেড অফ সেল জেনারেল ম্যানেজার হিসেবে আছি। তো আমরা বনানী বুমার্সে ইফতার পার্টি অর্গানাইজ করেছি, স্পেশালি আমাদের ডিরেক্টর স্যারের। তো সারা বাংলাদেশ থেকে প্রায় অ্যারাউন্ড আমরা 150-র মতো বাইকার্সদের সেখানে ইনভাইট করেছি ইফতার। তো স্বাভাবিক আমরা ওয়াসিফ আনোয়ার ভাইকে বলেছি, সুপ্রসেন দাদাকেও বলেছি। তো ওখানে 6 থেকে 7 জন ফিমেল বাইকার্সও আসছে। তো ইফতারে 10 মিনিট আগে ওয়াসিফ ভাই ঢুকেছেন। তো যখন ওয়াসিফ ভাই এসেছেন, তখন ওখানে যত বাইকার্সরা ছিলেন সবাই উঠে গেছে, ওয়াসিফ ভাই আসছে, ওয়াসিফ ভাই আসছে, ওয়াসিফ ভাই আসছে। এবং তারা ফটো শ্যুট করতে মানে সবাই উদ্গ্রীব হয়ে। তখন আমাদের ডিরেক্টর স্যার আসেন, এসে বলছিলেন যে আমি রোডমাস্টার ডিরেক্টর, তো ওনাকে কেউ ফলো আপ করছে না। মানে উনি এতটা ফেমাস ছিলেন যে ওনাকে সবাই কনসেন্ট্রেট করছিলেন। তো ওয়াসিফ ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আমি একটা মোটরসাইকেল ক্রয় করতে চাই, কি কি বৈশিষ্ট্য দেখে কোন মডেলের কোন মোটরসাইকেল ক্রয় করবেন? আপনার ফার্স্টে বুঝতে হবে আপনার পারপাসটা কি, ওয়াই ওয়ান্ট টু ইউজ ইউর মোটরসাইকেল। আচ্ছা, একটা হচ্ছে আপনি শুধু আপনার রেগুলার ডে টু ডে ইউজ করার জন্য করবেন, জি, অফিস টু বাসা, বাসা টু অফিস, আর এদিকে যাবেন। একটা হতে পারে যে না, আমি অফিস টু অফিস করবো, বাট উইকেন্ডে আমি ট্যুরে যাবো। ট্যুরে বলতে লং ট্যুরে চিটাগং গেলাম, কক্সবাজার গেলাম, সিলেট গেলাম, শ্রীমঙ্গল গেলাম। ডিসটেন্সটা বলতে আপনি কত কিলোমিটার বোঝান? অ্যাটলিস্ট 200 কিলোমিটার। 200 কিলোমিটার অ্যাটলিস্ট। হ্যাঁ, আর আপনি অ্যাটলিস্ট একদিন থাকবেন, হোয়াট এভার দ্য ডিস্টেন্স মাইট বি, অ্যাটলিস্ট একদিন থাকবেন।
এবং থার্ডলি হচ্ছে আপনি একটা বাইক থেকে কী চান, আপনি বাইক থেকে স্পিড চান, ইউ ওয়ান্ট দ্য লুকস অফ দ্য বাইক, আপনি কি বাইক থেকে কমফোর্ট চান, বেটার ব্রেকিং অ্যাবিলিটি চান, এই সব কিছু চিন্তা করতে হবে। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু সিলেক্ট আ বাজেট, দেন আপনি সিলেক্ট করতে হবে পারপাস, এবং তারপর পারপাস সেট করার পরে আপনি 3টা ক্রাইটেরিয়া ধরবেন, যে 3টা ক্রাইটেরিয়া আমার ইম্পর্টেন্ট, যে কমফোর্ট, সেফটি, স্পিড, আপনার লুকস, হ্যাঁ, কালারিং, এই 5টার মধ্যে 3টা ক্রাইটেরিয়া আপনি ইয়ে করেন, দেন ইউ গো টু চুজ 2টা মডেল চুজ করেন, 2টার মধ্যে একটু কম্পেয়ার করেন, দেখেন কোনটা আপনার স্পেসিফিকেশন আপনার জন্য ভালো হয়, দেন ইউ চুজ দ্য বাইক। ওয়াসিফ ভাই, আমি একটু স্পেসিফিক জানতে চাই। জি, স্পেসিফিক জানতে চাই যে আমি 2 লক্ষ টাকার মধ্যে একটা মোটরসাইকেল কিনবো, কোন 3টা বৈশিষ্ট্য আমার দেখা উচিত? সেই ক্ষেত্রে আমার বিষয়টা এরকম, আমি বাসা থেকে অফিসে যাব, আসবো, আমার বাসা থেকে অফিসের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, আপ ডাউন। হ্যাঁ, আপ ডাউন। আর প্রতি সপ্তাহে আমি একবার ট্যুরে যাব, যেখানে যাওয়া আসা 400 কিলোমিটার। আচ্ছা, এবং মোটামুটি আমি কমফোর্টেবল চাই। সাথে সাথে মাঝে মাঝে দেখা যাবে আমি আমার ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়েও আমি ট্রাভেল করব। জি জি। এবং এমন হতে পারে যে আমি প্রতিদিন হয়তো আমার ওয়াইফকে, হয়তো সে স্টাডি করছে, তাকে আমি এমবিএ করছে, তাকে ড্রপ করে দিয়ে আসবো, আমার বাচ্চাকে হয়তো স্কুলে ড্রপ করে দিয়ে আসবো। আবার আমি সপ্তাহে হচ্ছে 200 কিলোমিটার ট্রাভেলও করছি। সেই ক্ষেত্রে আমার কোন 3টা বৈশিষ্ট্য দেখা উচিত, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কোন 3টা মোটরসাইকেল থেকে আমি চুজ করতে পারি? প্রথম যে বৈশিষ্ট্য দেখতে, যেটা আপনার ওয়াইফ আর ফ্যামিলি নিয়ে মুভ করবেন, সেফটি। সেকেন্ড হচ্ছে কমফোর্ট, কারণ হার্ড সাসপেনশন নিয়ে আপনি হয়তো অ্যাজ এ ইয়াং ম্যান ইউ ক্যান সার্ভাইভ, বাট আপনার বেবি বা আপনার ওয়াইফের জন্য ডিফিকাল্ট হবে, উইমেন উইল বি কমফোর্টেবল উইথ ইট। থার্ডলি হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমার মাইলেজটা কেমন দিচ্ছে, বিকজ ইউ আর ফ্যামিলি গাই, আপনি কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনি কিন্তু বাপের টাকা চলতেছেন না, ঠিক আছে? সো আপনাকে ফ্যামিলিকে, আপনাকে কিন্তু এন্ড অফ দ্য মান্থ আপনাকে খরচটা রাখতে হবে, যে ইফ আই ক্যান সেভ 2000 টাকা ফর দিস মান্থ, দ্যাট মাইট বি ফিউচার ফর মাই কিড, ফর মাই ফ্যামিলি, ইকোনমিক্যাল দিক থেকে। মাইলেজের ক্ষেত্রে যদি 150 সিসি মোটরসাইকেল হয়, কোনটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো? পার লিটারে কত কিলো গেলে সেটা কি স্ট্যান্ডার্ড? অ্যাট লিস্ট ঢাকা সিটিতে, এখন ঢাকা সিটিতে ট্রাফিক জ্যাম আপনার 35 কিলোমিটার পার লিটার ইজ স্ট্যান্ডার্ড, কারণ প্রচন্ড কনজেস্টেড ট্রাফিক। 35 যদি কোনো বাইকার পায় একটা বাইক থেকে 150-এর মধ্যে, হি শুড বি হ্যাপি। ঢাকার বাইরে যদি 40-42 পায়, হি শুড বি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। আপনি যে বলেন 2 লাখ টাকার মধ্যে, আমি 2 লাখ টাকার মধ্যে 3টা চয়েস আমি আপনাকে বলি। ফার্স্ট যে চয়েসটা আমার মাথায় আসে, দ্যাট ইজ হোন্ডা এক্সব্লেড। এটা একটা সুবিধা, এটা বাইকটা একটু চওড়া, মানে লম্বা, যেটাতে বেবি ক্যারি করতে যাচ্ছে, যদিও আই ডোন্ট সাজেস্ট টু ক্যারি 3 পিপল, বাট উই ডু। হোন্ডা এক্সব্লেড ইজ এ গুড অপশন। একটা অপশন হতে পারে আপনার সুজুকি জিক্সার মোনোটোন, কারণ এটার পিছনের যে ওয়াইডার টায়ার আছে, যদিও পিছনের সাসপেনশন একটু হার্ডার কম্পেয়ার টু আপনার এক্সব্লেড, বাট পিছনে ওয়াইডার টায়ারটা ফ্যান্টাস্টিক স্টেবিলিটি দিবে। হ্যাঁ, এবং বাইকটা যদিও একটু ছোটো, বাট এটা স্টেবিলিটির দিক থেকে ভেরি ভেরি গুড। আমি যদি আপনাদের থাকতাম, দ্যাট উড হ্যাভ বিন নাম্বার 1 চয়েস, সুজুকি জিক্সার মোনোটোনটা। ওটা আই গেস, এক্সকিউজ মি, 2,05,000 টাকা মানে দাম, মানে 2 লাখ টাকার আশেপাশে। না, এটা সিঙ্গেল ডিস্ক। হ্যাঁ, আর এক্সব্লেড যেটা এবিএস আছে, ওটা আমার 2,10,000 টাকা। সিঙ্গেল ডিস্ক এবিএস, না, ওটা ডুয়াল ডিস্ক এবিএস। আর জিক্সার মোনোটোনটা সিঙ্গেল ডিস্ক। বাট জিক্সার এজ এ প্যাকেজ বেটার, এটা এজ এ বেটার প্যাকেজিং দেন এক্সব্লেড। থার্ড যে অপশনটা আমি বলবো, সেটা হচ্ছে যেটা বাংলাদেশের জাতীয় বাইক, দ্যাট ইজ এ বাজাজ পালসার। হ্যাঁ, বিকজ ইট হ্যাজ ফ্যান্টাস্টিক রিয়ার সাসপেনশন। বাকি দুটো হচ্ছে একটা সিঙ্গেল মোনো সাসপেনশন, এটা ডুয়াল সাসপেনশন, এবং দুইটাই হচ্ছে ইউএসডি, সরি মোনো সাসপেনশন গ্যাস চার্জ, যেটা বাংলাদেশে ভাঙা রাস্তার জন্য পারফেক্ট। এবং বাইকটা একটু নিচু, একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা নিচু, আপনি যদি হাইট, বাট বললো যেহেতু ফ্যামিলি ট্রাভেল করবেন আপনি, এই 3টা অপশন আমি মানে সাজেস্ট করবো আপনাকে একটু চুজ ফ্রম। তাহলে ভাইজান, যেটা হচ্ছে বৈশিষ্ট্য কথা যেটা বললেন, সেফটি, কমফোর্ট, মাইলেজ। আর আপনি মডেলের কথা যেটা বললেন, হোন্ডা এক্সব্লেড, সুজুকি জিক্সার মোনোটোন, জি, আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের জাতীয় বাইক পালসার ডিটিএসআই 150 সিসি। 150 সিসি ওটা ডুয়াল ডিস্কটা নিতে পারেন। হ্যাঁ, এবিএসটা আই গেস মানে 2,15,000 টাকা মডেলে চলে আসে, ডিজাইন চেঞ্জ হয়ে মানে নতুন ওটা N160। N160 এ আপনার ডিটিএসটাই আপনি একটু নতুন করে আসছে, ট্যাঙ্কির ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, একটু হালকা চেঞ্জ, এদিকে একটু চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা ওয়াসিফ ভাই, জি ভাই, ধরেন টপ গিয়ার আমিও দেখতাম ছোটবেলায়, আমার খুব ভালো লাগতো, যেহেতু গাড়ি রিভিউ দিচ্ছে এবং খুব ভালো উপস্থাপনা, তো আপনিও দেখতেন এবং আপনিও ওই উপস্থাপনা পছন্দ করতেন। এখন ধরেন সেই রিভিউ দেখা, যে টপ গিয়ারে দেখা, এবং সেটা দেখে ইন্সপায়ার্ড হয়ে আপনি মানে অন্য কোনো কিছুই করলেন না, আপনি ডিরেক্ট রিভিউতে চলে আসলেন। জি জি, মানে এটা আপনার কাছে মনে হয় না যে এই ক্যারিয়ারটা অনেক রিস্কি ক্যারিয়ার হতে পারে, কিংবা কিভাবে ডিসাইড করলেন? ক্যারেক্টার রিস্কে আই ডু এগ্রি, বাট ওই যে বললাম যে ওয়েন আই স্টার্টেড আই ওয়াজ 26-27, ওই সময় আমার কাছে এক্সপেরিমেন্ট করার সুযোগটা ছিল, যে এটা যদি ওয়ার্কআউট না করে লেটস গো টু সামওয়্যার এলস। মেনি পিপল ডোন্ট নো, বাই স্টাডি আই এম আই পাস মাই ট্রিপল ই ফ্রম ইনস্টার ইউনিভার্সিটি। 2008-এর ব্যাচ ছিলাম, আই পাসড ইন 2013। হ্যাঁ,
সো আমি ইচ্ছা করলে ওইটা প্রসিড করতে পারতাম, বাট বললাম যে আমার ওই চান্সটা ছিল যে টু চুজ, ওই এক্সপেরিমেন্ট করার জায়গাটা ছিল আমার কাছে, অপশনটা ছিল। আমি থ্যাঙ্কফুল টু মাই ফ্যামিলি যে আমার ফ্যামিলি এটাতে খুব একটা প্যারা দেয় নাই ইনিশিয়ালি। হ্যাঁ, তারা হয়তো বলতো বাইক চালায় রিভিউ করা, কারণ হাইওয়েতে প্রতিটা বাবা মাই চিন্তা করে যে হাইওয়েতে যেভাবে বাইক অ্যাক্সিডেন্ট হয়, এবং ডেফিনেটলি গাড়ির থেকে একটা বাইক অত ডেফিনেটলি সেফটি না। বাট আমাকে ওই প্যারাটা বা ওই প্রবলেমটা তারা ক্রিয়েট করেনি কোনো সময় যে তুমি করতে পারবে না। ওনারা শুধু বলছে ঠিক আছে করো, বাট মেক শিওর ইউ কাম হোম উইদাউট নো ব্রোকেন বোনস। দ্যাটস দ্য সিম্পল থিং। তাদের কনসেপ্ট ছিল এখানে যে একবার আই কুডন্ট কিপ দ্য প্রমিস, বাট আলটিমেটলি চেষ্টা করা হয়েছে সবসময় এটা করতে। সো এই কারণে বললাম যে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। আর তখন এই যে ওয়ার্ক প্লেসটা ছিল নিউ ছিল ইন বাংলাদেশ। আর যেটা বললাম যে আমি টপ গিয়ার থেকে একটু ইন্সপিরেশন ছিলাম, আই ওয়ান্টেড টু ব্রিং সাম অফ দোজ থিংস ইন বাংলাদেশ, যেটা পসিবিলিটি হতো না। আমরা ইন্ডিয়ার পাওয়ার ড্রিফটকে খুব ফলো করতাম, এখনো করি। ওদের সিনেমাটোগ্রাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে মোটরসাইকেল রিভিউর ক্ষেত্রে ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট ইন বাংলাদেশ, অল ওভার দ্য ইউরোপিয়ানদের সিনেমাটোগ্রাফি ইজ নট অ্যাজ গুড অ্যাজ দ্যাট পাওয়ার ড্রিফট। হ্যাঁ, আর ইন্ডিয়াতে যেহেতু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা বাংলাদেশে আমরা খুব কম পাই, লাইক আমাদের সুন্দর জায়গাগুলো সিলেট, শ্রীমঙ্গল, যে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, এদিকে সুন্দরবনের কিছু বেল্ট আছে। নর্থ বেঙ্গল এদিকে কিন্তু অতটা সুন্দর জায়গা নাই, গ্রাম বাদে, পাহাড় পর্বত কিন্তু নাই, ফ্ল্যাট ল্যান্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো ওইগুলো দেখে আমরা খুব ইন্সপিরেশন নিতাম। বাইক ব্রিতে টু দিস দেশি বাইকার থেকে আমরা ওইগুলো ইন্সপিরেশন নিই। সো হ্যাঁ, রিস্ক নিয়েছিল, রিস্ক না নিলে তো রিওয়ার্ড আসবে না। সো দ্যাটস হাউ ইট এক্সপেরিয়েন্স। আপনার কখনো মনে হয়নি যারা ট্রিপলিতে আপনার ফ্রেন্ডরা পড়েছে, জি জি, যারা ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তাদের যে ক্যারিয়ার চুজ করেছে, আপনি যে ক্যারিয়ার চুজ করেছেন, কখন কি মানে আপনার আফসোস হয়েছে যে না আমি বেটার অর দে আর বেটার? আফসোস ইজ দে আর বেটার, বাট আমার কাছে একটা জিনিস ভালো লাগতো যে এন্ড অফ দ্য ডে হোয়াট এভার আই এম ডুইং ইন মাই ফ্রিডম। হ্যাঁ, হয়তো আমার একটা বস আছে, বাট আমার বসগুলো কোনো সময় মেজরিটি কোনো প্যারা দিত না, বাট তাদের বসটা তো তাদের বেশি প্যারা দিত। আর একটা জিনিস হতো যে ধরেন থার্সডে নাইটে আমি হুট করে ডিসিশন নিতে পারতাম যে ঠিক আছে আর কালকে সকালে একটা ট্যুরে যাবো, মেজরিটি কেস তাদের ক্ষেত্রে হতো না। তাদের হয়তো দেখা যেত থার্সডে অফিস, ফ্রাইডে তো অফিস না থাকলেও তার অফিসে একটা প্যারা থাকতো। আপনি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, এখনো আছি। সো এটা এই জিনিসটা এনজয় করি। ওয়াসিফ ভাই, হ্যাঁ, আপনি তো দেশি বাইকার্সে আছেন, জি, সিওও হিসেবে, জি, যদি মেহেরবানি করে আপনি আমাদের বলেন দেশি বাইকার্সের ব্যবসায়িক মডেল কি? বেসিক্যালি দেশি বাইকের আর্নিং বা সোর্স বিজনেস হচ্ছে আমাদের হচ্ছে উই নিড টু গিভ ইনফরমেশন টু দ্য বাইকার্স অর দ্য পিপল। এবং এখান থেকে আমাদের আর্নিং সোর্সটা বলেন বা মডেলটা যেটা বলছেন সেটা হচ্ছে উই প্লেস ব্যানার অ্যাড অ্যাট আওয়ার ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে কেউ যে ব্যানার অ্যাড ক্লিক করে, ক্লিক করলে একটা গুগল অ্যাডসেন্স আর্নিং আসে। এবং ইউটিউবে আমাদের যখন ভিডিওগুলো আসে, ভিডিওতে দেখবেন আগে বা মাঝখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে ইউটিউব থেকে, গুগল থেকে। সো এখান থেকে আমাদের একটা রেভিনিউ জেনারেট হয়। এই রেভিনিউ জেনারেশনটা হচ্ছে আমাদের বিগেস্ট বিজনেস মডেল। এবং তার সাথে সাথে আমাদের কিছু একটা ই-কমার্স, ইউটিউব এবং গুগল দুটো ওয়েবসাইট, দুটো কথাই বলছি। সেম গোস ফর ফেসবুক। আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে যখন ভিডিও দেবেন ওখান থেকে কিন্তু আপনার রেভিনিউ আর্নিং হচ্ছে। জি। আর আমার এই মোটরসাইকেলে আবার আপনি যে রিভিউ করছেন, যেটা হচ্ছে আমরা ভিডিও করে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনারা অ্যাড করছেন, ওখান থেকে একটা রেভিনিউ আসছে, তাই তো? জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়াসিফ ভাই, জি, ধরেন আপনার মতো মানে আপনার যে অর্গানাইজেশনটা, আপনার যে কোম্পানিটা, এরকম আর কতগুলো কোম্পানি আছে কারেন্টলি বাংলাদেশে অ্যাক্টিভ রয়েছে? 4টা। জি। কি কি এগুলো? দেশি বাইকার, মোটরসাইকেল ভ্যালি, বাইক বিডি অ্যান্ড বাংলামোটর.com.net। আচ্ছা, তো এই 4টা কোম্পানির কি সার্ভিস কি একই রকম, মানে মোরলেস সেম? মোরলেস সেম। আচ্ছা ওয়াসিফ ভাই, আমরা দেশি বাইকার্সের নেটওয়ার্ক জানতে চাই। এটা আমি নিজেও জানি না। অ্যাপ্রক্সিমেট একটা মোটামুটি ভাবে ইয়ারলি একটা। I have no idea. No idea. I don't see the accounts. Or they don't let me, whatever the reason might be. আচ্ছা ওয়াসিফ ভাই, যদি আমি 2 লাখ টাকার উপরে মোটরসাইকেল কিনতে চাই, সাপোজ আমার বাজেট হলো 3.5 লাখ টাকা। 3.5 লাখ? হ্যাঁ, আমার 3.5 থেকে 4, সর্বোচ্চ 4 লাখ টাকা। কোন মোটরসাইকেল, কোন 3টা বৈশিষ্ট্য থাকতে হবে, আর কোন 3টা মডেল আপনি প্রেফার করবেন? When you have a budget of 3.5 lakh টাকা বাংলাদেশের ইকোনমির এগেইনস্টে, that means you are rich technically. So আমার সাজেশন থাকবে you go for something that is exclusive to look at, because you wear something expensive, general circumstance হচ্ছে আপনি যখন এক্সপেন্সিভ কোনো কিছু কিনেন, you buy it to show off, not to use it. Precisely. যারা ফেরারি গাড়ি তারা গাড়ি ইউজ করে না, যারা টয়োটা হোন্ডা কিনে তারা গাড়ি বেশি ইউজ করে। তো 3.5 লাখ 4 লাখে যখন চলে যাবেন, ব্র্যান্ড নিউ বাইকের ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস চলে আসবে, ইউ গো ফর বাজাজ পালসার N250। 250cc বাইক, 250cc একটা বাইক। আর বাংলাদেশে তো আপনি জানেন সিসি খুলে দিয়েছে, হায়ার সিসি 373 পর্যন্ত বাংলাদেশে পারমিশন, 375 পর্যন্ত বাংলাদেশে পারমিশন আছে। বাজাজ পালসার N250 উইল বি ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস হবে আমার খুব একটা ফেভারিট বাইক, দ্যাট ইজ দ্য জিক্সার SF।
জিক্সার এসএফ হ্যাঁ। FIBS 155cc যেটা হ্যাঁ, অনেকে বলে এটা আন্ডার পাওয়ার্ড, আই ডু এগ্রি, বাট ইট ইজ আ ভেরি ভেরি ফান বাইক টু রাইড, ভেরি ফান বাইক টু রাইড। কমফোর্টেবল তো N250 মতো না, বাট ফান। ফান মানে আপনাকে তো একদিকে ইয়ে করতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম ফান, আপনাকে তো কমফোর্টটা ডিবেট করতে হবে। থার্ড অপশনটা ইটস ভেরি ডিফিকাল্ট। GSX-R না, আই ওয়ন্ট গো, GSX ইজ নট ভেরি কমফোর্টেবল R15? স্পোর্টস বাইক। R15 সাড়ে তিনে পাবেন না, 4 পাবেন না। from any motorcycle from Russell Industries লিফান থেকে না, লিফানে GPX demo টাইপের না, ডেভন আমি কোনো সময় নিতে পারবো না, বিকজ ডেভন ইউ উইল হ্যাভ ব্যাক পেইন। রাইট? আচ্ছা, আমার হাইটে মানুষের ব্যাক পেন হবেই। আপনি পাওয়া পারবেন না, আমি খুব একটা ফিট না, সো যারা ফিট না তাদের জন্য ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা, আমার কাছে দুইটা মাথায় আসতেছে টু বি অনেস্ট এই মুহূর্তে। দুটোই হ্যাঁ ওয়াসিফ ভাই, আপনার ফার্স্ট বাইক কি ছিল? আমার ফার্স্ট বাইক ছিল 2011-তে, এটা ছিল ওয়ালটন লিও। লিও? হ্যাঁ, ওইটা আমার মনে আছে, আমি তখন ওই স্টুডেন্ট পড়াতাম, স্টুডেন্ট পড়ায় আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতাম, তখন তো এখনও খরচ নেই খুব একটা, তখন খরচ তো করতে হবে না। তো আমি দেখলাম যে এক স্টুডেন্টে যেতে আমার সময় লেগে যাচ্ছে আধা ঘন্টার মতো, অথবা ডিস্টেন্স বসুন্ধরা এক ব্লক থেকে আরেক ব্লক, কারণ তখন রামপুরাতে বসুন্ধরা পড়াতে যেতাম, সরি, তো তখন রামপুরাতে বসুন্ধরা পড়াতে যেতাম, তো তখন দেখা যাচ্ছে বাসে করে রিক্সায় করে আমার 45 মিনিটস চলে যেত। তখন বসুন্ধরা যদি যমুনা ফিউচারের পাশের গেটটা ছিল শুধু, জি আর আমি দেখলাম একবার ফ্রেন্ডের বাইকে গেলাম 20 মিনিটস লাগছে। তারপরে চিন্তা করলাম ওকে লেটস বাই আ বাইক, পরে আস্তে আস্তে টিউশনের টাকা জমায় তখন আমি 72-75K দিয়ে বাইকটা কিনছিলাম লিও? 2011-তে। 80cc বাইক ছিল, পিচ্ছি, ওয়ালটনের এটা ওয়াল্টনের আচ্ছা, লিওটা। এটা কেমন ছিল? এটা ফান, মজা বেশি। কত বছর ইউজ করে? ওটা বেশি না, ওটা আমি 1 বছর ইউজ করি, 1 বছরও না আরও কম। তারপর আমি হিরো হোন্ডা গ্ল্যামারে চলে যাই। গ্ল্যামার বাইকটা বড় ছিল, তখন আমি আমার বোনকে, ও ক্যাম্ব্রিয়ানে পড়তো, ওকে ড্রপ করতে হতো, সো তখন একটু বড় ছিল, কারণ আমি ব্যাগ ক্যারি করে ইউনিভার্সিটি যেতাম, অফিসে যেতাম, ও ব্যাগ ক্যারি করতো। তখন গ্ল্যামারটা ইউজ করি, ফ্যামিলি বাইক। আব্বু বাইক চালাতো অনেক বছর ধরে, আব্বু তো আরও 90s থেকে বাইক চালায়, 92 থেকে, তো সবাই ইউজ করতে পারে, তখন গ্ল্যামারটা কিনা হলো, ওটা অনেকদিন ইউজ করা হয়েছিল। আচ্ছা, এখন আপনি কি বাইক ইউজ করছেন? এখন ইউজ করছি লিফান KPS একটা বাইক, লিফানের, ওইটা Russell Industries। রাসেল ইন্ডাস্ট্রিজ, রাসেল ভাইয়ের হ্যাঁ রাসেল ভাইয়ের, তো ওইটা ইউজ করছি। লিফান কি বাংলাদেশি? না, এটা চাইনিজ ব্র্যান্ড, চাইনিজ brand। ব্র্যান্ড? আচ্ছা আচ্ছা, এখানে কি মানে এই ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং হয়? আচ্ছা, আমি এখন এই রিলেটেড আপনাকে প্রশ্ন করব। হ্যাঁ, please। এটা নিয়ে অনেক কনফিউশন। আমি যখন মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে আসছি তখনও আমি সারা জীবন জানতাম যে হুন্ডা হুন্ডা হুন্ডা। হ্যাঁ, আমি যখন 2011-তে রোডমাস্টার মোটরস লিমিটেড জয়েন করি তখন আমি শিখি মোটরসাইকেল। আচ্ছা, তার আগে সকল মোটরসাইকেলকে আমি বলতাম হুন্ডা। সবাই বলে। এখন হুন্ডা বলতাম কেন? বাংলাদেশে হুন্ডা কোম্পানির মোটরসাইকেল अवेलेबल ছিল, এর জন্য হুন্ডা। আমার আব্বু মোটরসাইকেল চালাতো হুন্ডা। না, এটি কিন্তু গল্পটা কিন্তু এখান থেকে শুরু না, মানে আমি যতটুকু জানি সেটা হচ্ছে জাপানের যে মিস্টার হুন্ডা, উনি যখন ফার্স্ট মোটরসাইকেল মানে বানায়, ওনার তো সাইকেল ছিল, এটা বোধহয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তো সাইকেল মধ্যে উনি যখন সাইকেল চালাচ্ছিল, কারণ ওনার ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যায়, তখন উনি ওনার সাইকেলের মধ্যে একটা মোটর লাগায়, মানে ফাস্ট করার পিস্টন জন্য। ইঞ্জিন লাগে। হ্যাঁ, তখন ওইটাকে উনি এটাকে মোটরসাইকেলে রূপান্তর করে। তো উনি যখন রাস্তা দিয়ে যেত তখন মানুষ বলতো যে হুন্ডা যাচ্ছে, তো ওই কথা থেকেই কিন্তু হুন্ডা কথাটা আসলে মানে সবার কাছে যে মোটরসাইকেল। না, বাংলাদেশে হোন্ডা বিকেম আ ব্র্যান্ড, আর কিছু না। বাংলাদেশে যেটা হয়েছে ভাইজান, বাংলাদেশে হচ্ছে প্রথম দিকে আপনার এই হুন্ডা মোটরসাইকেলটাই ছিল সর্বপ্রথম দিকে হ্যাঁ, আসে। প্রথম দিকে ছিল, তখন এই মোটরসাইকেল হুন্ডা কোম্পানি ছিল, কিন্তু স্পেসিফিক মডেলের নাম কেউ জানতো না। হুন্ডা জানতো, সিডিআই সিডিআই ছিল। হ্যাঁ, আমার আম্মা যেরকম আমাকে বলতো আমরা ছোটবেলা বলতাম যে হুন্ডা। ভাইয়েরও হোম ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ, আমার নবাবগঞ্জ। আচ্ছা আচ্ছা, তো আমার আম্মা আমাকে বলতো, তো ওনারা তো ছোটবেলায় গ্রামের বাড়িতে আপনার হচ্ছে মেইন সড়ক, আপনি চিনবেন যে মেইন সড়ক যেটা খাসল থেকে গেছে, ওই সড়ক দিয়ে অনেক সময় অনেকে মোটরসাইকেল চালিয়ে যেত। তো যারা মোটরসাইকেল চালিয়ে, আমার আম্মা দূর থেকে বলতে যে হুন্ডা চালায় গুন্ডা, খুব ভয় পেতো, মানে গুন্ডা। শব্দটা হতো তখন 2 স্ট্রোক ইঞ্জিন। আর একটা জিনিস ছিল হুন্ডার, এমন আরেকটা বাইক ছিল ইয়ামাহা RX 135, এই দুটা বাইকে ইয়ে করতো, মানে এখনো এটা প্রচলন আছে যে আপনি শুধু মোবিল ভরবেন আর তেল ভরবেন, ওটা তো 2 স্ট্রোক, মোবিল আর তেল একসাথে ভরা লাগে, জাস্ট ইট। আর মেনটেন্যান্স কস্ট খুব একটা নাই। ওই বাইকগুলো এখন পুরনো হয়ে গেছে বলে মেনটেন্যান্স কস্ট বেশি, বাট ওই আমলে মেনটেন্যান্স কস্ট ছিলই না। ওয়াসিফ ভাই, এখন তো বাংলাদেশে 4 স্ট্রোক ছাড়া কোনো মোটরসাইকেল নেই, সবই তো 2 স্ট্রোক ব্র্যান্ড নিউ নাই, এখন তো সবই তো 4 4 স্ট্রোক। হ্যাঁ, অনেক অনেক বছর আগে 2002 থেকে বাংলাদেশের কোনো 2 স্ট্রোক ঢুকে নাই। ঢুকে নেই। ওয়াসিফ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, প্লিজ। একটু আমাদের বিস্তারিতভাবে বলবেন, যে আমরা অনেকেই বুঝি না। জি, সেটা হলো বাংলাদেশে ইন্ডিয়ান মোটরসাইকেল কোনগুলো, জাপানি মোটরসাইকেল কোনগুলো, চাইনিজ মোটরসাইকেল কোনগুলো, বাংলাদেশি মোটরসাইকেল কোনগুলো, আমাদের পার্থক্যগুলো কি? কোন দেশের ব্র্যান্ড, এটা সিম্পলি ডিপেন্ড করবে ওই ব্র্যান্ডটার লাইসেন্স কোন দেশে মানে জন্ম হয়েছে, সিম্পল অ্যাজ ইট ইজ। হোন্ডার জন্ম যেহেতু লাইসেন্সটা জাপানে, জি, এটা আপনার ব্র্যান্ড বাংলাদেশে জাপানিজ ব্র্যান্ড হিসেবে আসবে। হুন্ডা। বি দ্যাট বিস ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া, বি দ্যাট বিন ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ, আচ্ছা, মেড ইন থাকতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের ডেনিমের জিন্স টিন্স কিন্তু বাংলাদেশ থেকে যায়, জি। ব্র্যান্ড কি ডেনিম কি বাংলাদেশি? না, আমেরিকান।
মেড ইন কোথায়? হ্যাঁ, বাংলাদেশে। বিভিন্ন brand আছে। জিনিসটা এখানেই। আচ্ছা তো ব্র্যান্ড আপনার জাপানিটা হচ্ছে যারা হোন্ডা, সুজুকি, কাওয়াসাকি, আপনার ইয়ামাহা জাপানি, জি। বাজাজ, টিভিএস, হিরো আজকাল ইন্ডিয়ান, আমরা মানে হুন্ডা, আমরা জাপানি ব্র্যান্ড কোনগুলোকে বলি? হোন্ডা, সুজুকি, আচ্ছা, জাপানি ইয়ামাহা, ব্র্যান্ড হচ্ছে হুন্ডা, সুজুকি, ইয়ামাহা, কাওয়াসাকি। কাওয়াসাকি। জি। 4টা ব্র্যান্ড বাংলাদেশে brand, এখন এগুলো আছে। হ্যাঁ। হুন্ডা, সুজুকি, ইয়ামাহা, কাওয়াসাকি। জি। আর ইন্ডিয়ান ব্র্যান্ড ভাই? টিভিএস, হিরো অ্যান্ড TVS, বাজাজ। হিরো, বাজাজ। হ্যাঁ। আর কোনটা কি আছে? না, বাকি যেগুলো ছিল হিরো? এই যে টিভিএস, হিরো, বাজাজ। টিভিএস, হিরো, বাজাজ। হ্যাঁ। আর বাংলাদেশে চাইনিজ ব্র্যান্ড কোনগুলো? লিফান, লিফান, কেপিয়া, যেটা রাসেল ইন্ডাস্ট্রি, রাসেল ইন্ডাস্ট্রি, হ্যাঁ করে। তারপরে আপনার হচ্ছে আমাদের রোড মাস্টার যে ছিল, ওটা বেসিক্যালি লাইসেন্স তো বাংলাদেশি। বাংলাদেশি। রানার যেন বাংলাদেশে লাইসেন্স কিনা, সো ইটস বাংলাদেশি তাহলে ব্র্যান্ড। আমরা এগুলোকে চাইনিজ বলতে পারি না তাহলে টেকনিক্যালি। লিফান, কেপিয়ার করলাম। তারপরে দ্বিতীয় জিপিএক্স ডেমন, জিপিএক্স যেমন। 3 নম্বর ভাই আপনি ধরেন স্পিডার, স্পিডার। এইচ পাওয়ার কে ধরতে পারি আমরা? এইচ পাওয়ারও না, টেকনিক্যালি না। টেকনিক্যালি না। বাট ওদের যে লঞ্চিং যে বাইকটা আছে ওটা চাইনিজ কিন্তু। একটা চাইনিজ। হ্যাঁ, ওদের আবার সিএফ মোটো আছে, ওটা চাইনিজ। জন্টেস যেরকম চাইনিজ ব্র্যান্ড। আচ্ছা, তাহলে আমরা চাইনিজ বলতে আমরা বলতেছি যে রাসেল ইন্ডাস্ট্রিজের লিফান, মোটরসাইকেলগুলো, লিফান, লিফান, তারপরে হচ্ছে আপনার জিপিএক্স, জিপিএক্স ডেমন, জন্টেস, জন্টেস, তারপর সিএফ মোটো, সিএফ মোটো, হাউজু। হাউজু। আচ্ছা, আর বাংলাদেশি ব্র্যান্ড যদি বলি? বাংলাদেশের ব্র্যান্ড বলতে গেলে রানার, রানার, এইচ পাওয়ার, এইচ পাওয়ার, আর ওয়ালটন। ওয়ালটন তো বন্ধ করে দিচ্ছে ম্যানুফ্যাকচারিং, ওরা ইলেকট্রিক ব্যাটারি একটা বাইক করে, তাছাড়া কিছু করে না। আচ্ছা, সো বেসিক্যালি এইচ পাওয়ার, রানারই দে আর কন্টিনিউইং, তারা ছাড়া কিন্তু কেউ নাই। আর সাবেক আমাদের যে এইচ পাওয়ার, হ্যাঁ, মোটরসাইকেল ছিল, এইচ, হ্যাঁ, রোডমাস্টার। তারপরে আকিজ কিন্তু এখন ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি করছে, ইলেকট্রিক বাইক করতেছে। হ্যাঁ। সো দ্যাটস বাংলাদেশি ব্র্যান্ড। যদিও যদিও এগুলোকে কি বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে কাউন্ট করতে পারি? বিকজ লাইসেন্স বাংলাদেশি করা, দ্যাটস দ্য থিং। টেকনিক্যালিটি দিক থেকে হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড, বাট আপনি যদি স্পেসিফিকলি চিন্তা করেন, দে আর চাইনিজ মডেলস। দে আর চাইনিজ মডেল। তাহলে স্পেসিফিক বাংলাদেশি আমরা কোনগুলো বলতে পারি এখন একদম সলিড বাংলাদেশি? সবাই বাংলাদেশে এরকম বানানো হয় না, কোনো বানানো হয়নি, মানে সবাই সবকিছু চায়না থেকে নিয়ে আসছে কিন্তু বাংলাদেশে করছে। তাহলে ওই বলতে পারি আমরা রানারকে বলতে পারি, ওয়ালটনকেও বলতে পারি, সাবেক রোডমাস্টারকেও বলতে পারি, এইচ পাওয়ারকে বলতে পারি, বলতে পারি, আর কিছু বলতে পারি, আকিজও বলতে পারি। ওকে, বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে কেউ ম্যাস প্রোডাকশন, কমার্শিয়াল ইউজে কেউ ইঞ্জিন ডেভেলপ করে নাই। কেউ যে নিজে পার্সোনালি হয়তো একটা দুইটা করছে। আমি এটা যে শুনেছিলাম ভাই, যেটা হাফিজুর রহমান স্যার বেশ কয়েকবার বলেছেন যে রানার অটোমোবাইলস লিমিটেড তারা এখন নিজেরা পার্সোনালি ইঞ্জিন ডেভেলপ করার জন্য অনেক দূরে গিয়ে গেছেন। আমি যত ইঞ্জিনিয়ার ওনাদের লাস্ট কয়েক বছর দেখেছি, সব তো চাইনিজ ইঞ্জিনিয়ার দেখেছি। এটা হয়তো অ্যাসেম্বলিং করছে সবাই না? অ্যাসেম্বলিং করছে সেরকম কোনো প্রসিডিউর আসেনি। না, আপনি জাপানি ইঞ্জিন যেটা হোন্ডা যেটা ম্যানুফ্যাকচার করে, বাজাজ যেটা ম্যানুফ্যাকচার করে, রানার কি কোনো ইঞ্জিন ম্যানুফ্যাকচার করতে পারছে? ওদের নিজেদের কোনো প্যাটেন্ট আছে? আমি সেটা জানি না আসলে। আমিও জানি না, থাকলে তো অবশ্যই বাইরে আসতো। জাপানি যে ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে হচ্ছে, হ্যাঁ, ম্যানুফ্যাকচার হচ্ছে, জি, আমি অনেক কিছু শুনেছি। মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম জি, জি। তখন আমি শুনতাম যে আপনার ইয়ামাহা মোটরসাইকেলে 35% কম্পোনেন্ট চায়না থেকে আসে, আসতে পারে, সুজুকি মোটরসাইকেলের 45% কম্পোনেন্ট চায়না থেকে আসে, আসতে পারে। টিভিএস ইন্ডিয়া মোটরসাইকেলের প্রায় 70%ই কম্পোনেন্টস আসে চায়না থেকে, খালি ইঞ্জিনটা ইন্ডিয়া বানায়। পালসারের সবকিছুই আসে চায়না থেকে, খালি ইঞ্জিনটা তৈরি করে। বিষয়গুলো কিরকম হতে পারে? মানে একটা জাপানি ব্র্যান্ড হয়েও তার কম্পোনেন্ট চায়না থেকে আসে। আইফোন তো চায়না থেকে আসে, সো চায়না ছাড়া আপনি র ম্যাটেরিয়ালস লো কস্টে আপনি কোনো দেশ থেকে পাবেন না, পার ভিয়েতনাম আমার জানা মতে। আচ্ছা, সো পার্টস তো চায়না থেকে সবারই আসে। ইভেন আপনি ইফ ইউ গো ফর রোলস রয়েলস, ওর পার্টস তো সব তো ব্রিটেনে বানায় না, যদিও দে ক্লেম যে হ্যান্ডমেড, বিভিন্ন দেশে হ্যান্ডমেড কার, বাট ওদেরও কিছু কম্পোনেন্ট অফকোর্স চায়না থেকে আসতে বাধ্য, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, ভিয়েতনাম থেকে, থাইল্যান্ড থেকে আসতে বাধ্য। উই ডোন্ট নো, ওরাও তো আনভেল করে না কোনটা কি আসে না আসে, কোনো কোম্পানি করে না ন্যাচারালি। যে কথাটা বলতেছি, চায়নাতে আপনি যেটা বললেন, বাংলাদেশে যে কোনো দেশে র ম্যাটেরিয়ালস লো কস্টে, চায়না, ভিয়েতনাম, এই দুটো দেশ বাদে ইটস নট পসিবল। আচ্ছা, ভিয়েতনাম থেকে আনা খুব ডিফিকাল্ট, বিকজ অফ দ্য পোর্ট ইস্যুটা, কস্টিং বেশি হবে চায়না থেকে। আচ্ছা, ঠিক আছে, যতটা আমার আন্ডারস্ট্যান্ডিং খুব কম এইসব ব্যাপারে, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এটা হবে। সো কম্পোনেন্ট ওটা চায়না থেকে আসতে বাধ্য। এখন ওটা চায়না হয়, ইন্ডিয়া হয়, বাংলাদেশে আসছে না, ডাইরেক্ট চায়না থেকে বাংলাদেশে আসছে, নো কোম্পানি ইজ গোনা শো ইউ দ্য ডকুমেন্টস আনলেস ইউ হ্যাভ আ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট সিএনএফ। So it's very difficult to judge. This is true because আমি যতটুকু জানি, মানে ধরেন চায়নাকে বলা হয় যে কি বলে ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড। তো আপনি আইফোন বলেন, মার্সিডিজ বেঞ্জ, সবকিছু, এভরিথিং বাড়াচ্ছে। You don't have any other options. আপনি অন্য কোনো দেশে যাবেন, ম্যানুফ্যাকচারিং কস্ট হাই হয়ে যাবে। রাইট, ইভেন ইউএস এবং ইন্ডিয়া, যদিও চায়নার সাথে যে এরকমই রিলেশনশিপ থাকুক, বাট ইফ ইউ চেক দেয়ার মানে ইম্পোর্ট পার্সেন্টেজ সবচেয়ে বেশি চায়না থেকে। তো ওয়াসিফ ভাই, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনি যত বাইক রিভিউ করেছেন, মানে এটা আপনার মতে মানে what was the like highest price bike, এবং সেটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন। হাইয়েস্ট প্রাইস বাইক রিভিউ করেছিলাম প্রবাবলি, ইফ নট মিস্টেকেন, R15 ভার্সন 3। ইফ আই টক আ ফুল রিভিউ, R15 ভার্সন 3 রিভিউ করছিলাম।
ইট ওয়াজ গুড অ্যাজ এ স্পোর্টস বাইক। আমি এখনও বলবো বাংলাদেশে যত ভার্সন 4 চলে আসছে, বাট ভার্সন 4 আমার কাছে যদিও ভাবে চালাই না আমি হাইওয়েতে, বাট আমার কাছে ভালো লাগে না বিকজ ইট হ্যাজ টু মেনি ইলেকট্রনিক্স থিংস। আর আমি একটু ওল্ড স্কুল রক অ্যান্ড রোল টাইপ অফ গাই, তো আমার কাছে একটু ইলেকট্রনিক্স এত পছন্দ না। এখনো পর্যন্ত আমার চালানোর দি বেস্ট স্পোর্টস বাইক ইজ R15 ভার্সন 3। R15 ভার্সন 3 ইয়ামাহার যেটা। আচ্ছা, আর আমি যদি বলি জিপসি বাইক যেগুলো আছে, ক্রুজার, হ্যাঁ, ওটার মধ্যে আপনার বেস্ট চয়েস কোনটা এবং কেন? ভাই আপনি কি কিনবেন নাকি? ক্রুজার বাইক মার্কেটে নাই খুব একটা বেশি। আচ্ছা, তো অনলি অপশন ইউ হ্যাভ ইজ এ লিফান K19 এখন পর্যন্ত। ওইটা যদি আন্ডার পাওয়ার, বাট ফর ক্রুজিং ইজ গুড। আচ্ছা, ক্রুজিং ইজ গুড, আন্ডার পাওয়ার বাইকটা, বাট ক্রুজিং এর প্রাইস জন্য কিরকম হবে? ওটার প্রাইস আপনার এক্স্যাক্টলি মনে নেই, বাট প্রবাবলি আমার যদি ভুল না করে থাকি 280-275 এই রেঞ্জে। আচ্ছা, আর ধরেন মানে আমি অ্যাজ এ নিউ বাইকার, জি। মানে আমি বাইক চালাতে পারি না, আচ্ছা, মানে সাইকেল চালাতে পারি, গাড়ি আচ্ছা, চালাতে পারি, আচ্ছা, বাট আচ্ছা। বাইক চালাতে পারি না। ধরেন আমি এখন বাইক চালানো শিখতে চাই, জি, তো আমার জন্য মানে এই যে what will be the best bike for me to মানে start বাই আ 100 Training. সিসি 110 সিসি বাইক, 110 সিসি আচ্ছা, একটা বাইক কিনেন। চেষ্টা করেন, আমি সাজেশন দিব সেকেন্ড হ্যান্ড কিনতে। কেন, উইথ অল ডিউ রেসপেক্ট, বাইক চালাতে যে আমরা শিখতে যে পড়বো, নতুন বাইক কিনে এটা ফেলে থেকে আপনার মনটা খারাপ হয়ে যাবে। রাইট, একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে 6 মাস হাতটা যদি ক্লিয়ার হয়ে যায়, তারপরই গো ফর সামথিং নিউ। আমি এটা সবসময় সাজেস্ট করি, যদিও আমি নিজে উল্টাটা করছিলাম, নিজে ব্র্যান্ড নিউ কিনছিলাম, বাট ইয়েট আমি বলবো যে এটা বেস্ট অপশন। ঠিক আছে আচ্ছা, ওয়াসিম ভাই, ভাইয়া। আমি যতটুকু জানি, এটা মনে হয় আপনি জানেন, 2022 সনে সারা বাংলাদেশে 5 লক্ষ মোটরসাইকেল বিক্রি হয়। আচ্ছা, আপনার জাপানি, ইন্ডিয়ান, চাইনিজ বা দেশি বাইক যেগুলো আমরা বলি সব মিলিয়ে। জি জি, এই বছরের রিভিউটা মনে হচ্ছে আরেকটু বাড়বে। হুম হুম 22-23 মনে হয় বেড়েছে, ওটা আমি জানি না, 23-24 বাড়বে। হুম। তো আমাদের ইকোনমিক এত ফল ডাউনের পরেও মোটরসাইকেল বিক্রি বাড়ছে কেন? এটা চিন্তা করতে হবে যে ইকোনমি ডাউনফল কেন করতেছে। আচ্ছা, এখন তাতে তো একটু বেশি বিশেষজ্ঞ হয়ে যাবে, তবে শর্টকাটে বলি। আপনি অফিসে যান, জি, আপনি পাবলিক ট্রান্সপোর্টে যান, আপনার বেরোতে হবে 1 ঘন্টা আগে। ইফ ইউ হ্যাভ নিজের বাইক, আপনি অ্যাটলিস্ট 50 মিনিট সেভ করতে পারবেন। কস্ট বেশি, বাট ইউ আর সেভিং টাইম। ওয়েন ইউ আর সেভিং 15 মিনিটস 30 মিনিটস মোর টাইম, আপনার কাছে ইন্ডিপেন্ডেন্সি থাকতেছে। অফিস থেকে কোনো একটা কারণে একটা অন্য দিকে যাওয়া লাগবে, আপনি বাইকটা ঘুরে চলে যেতে পারবেন। জি, পাবলিক ট্রান্সপোর্টও পারবেন, বাস থেকে নেবে সিএনজি নিতে পারবেন। বাট ইমাজিন দ্য হ্যাসল, ইমাজিন দ্য টাইম। আপনি জ্যামের মধ্যে আটকে গেছেন পাবলিক ট্রান্সপোর্টে, আটকা থাকতে হবে, অথবা হেঁটে যাওয়া লাগবে। বাস বা সিএনজি সহজে চিপাগুলির মধ্যে ঢুকতে পারবে না, তো বাইক নিয়ে পারবেন। আবার অ্যাভেলেবিলিটি না থাকতে হ্যাঁ, পারে। সবচেয়ে বেশি জিনিসটা বলবো যে আপনি যদি 15 মিনিট যাওয়ার সময় সেভ করেন, আসার সময় 15 মিনিট সেভ করেন, ইমাজিন 30 মিনিটস টাইম স্পেন্ডিং উইথ ইউর কিড অর উইথ ইউর ফ্যামিলি, দ্যাটস প্রেশিয়াস। সো বাইক এখন বাংলাদেশে হয়ে গেছে দ্যাট নিড, কারণ সবাই জানে বাংলাদেশে ট্রান্সপোর্ট কস্টিংটা বেশি, তেলের দাম কমলে বাসের ভাড়া কমে না, হাইওয়ে বলেন সিটিতে বলেন, ইটস অ্যান ইকোনমিক্যাল ইস্যু। আগে পর্যন্ত তো এটা অনেক চিপ ছিল আসলে মোটরসাইকেল, যখন আমরা 89 টাকা করে লিটার ছিল, হ্যাঁ হ্যাঁ তখন তো চিপ ছিল আসলে মোটরসাইকেল। হ্যাঁ, এই যে ডলার রেট বাড়ছে হঠাৎ করে, তো যেটা বলছে যে তার ফুয়েল প্রাইসের কারণে, ফুয়েল প্রাইস কিন্তু কমলে কিন্তু বাস মালিকরা বাস ভাড়া কমায় না। সো কিন্তু আপনি যখন প্রাইভেট একটা বাইক থাকবে বা প্রাইভেট একটা ভেহিকেল থাকবে, আপনার কিন্তু ফুয়েল প্রাইসটা কমলে ইটস হ্যাজ অ্যান এফেক্ট, ডাইরেক্ট এফেক্ট অন ইউ। আপনি 4 টাকা 10 টাকা কমলে কিন্তু আপনাকে একটা এফেক্ট হচ্ছে। 10 টাকা ইজ আ লট, অবশ্যই 10 টাকায় 15 টাকার চিপস কিনতে পারবেন আপনার বেবির জন্য, ঠিক আছে? তো এই জন্য বলছি যাতে বাইক যখন কিনবেন ইউ হ্যাভ আ ফ্রিডম, আপনি কিন্তু ইকোনমিক দিক থেকে অনেক সেভিংস, হয়তো ট্রান্সপোর্ট কস্টটা তো বেশি হচ্ছে, বাট ইকোনমিক থেকে সেভ। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই ভাই, আমি আর আপনি যদি সিএনজি করে এখান থেকে কোথাও যাই, ওখানে ভাড়া 300 টাকা যদি আসে, যদি বাইকে যায় 100 টাকা ভাড়া আসবে না। 100 টাকা আসবে। প্লাস আমরা যদি মাঝখানে থেমে একটা জিনিস খেতে চাই, ঝালমুড়ি খাবো, ফুচকা খাবো, উই ক্যান ডু দ্যাট। আপনি সিএনজি দেবো, সেটা করতে পারবেন না, ঠিক আছে? ভাই বৃষ্টি ঝড় হচ্ছে, ভাই এটা থামি, একটু রেস্ট নিই, সিএনজি গরমের মধ্যে বসে থাকতে পারবেন, আপনি বেরোতে পারতেছেন না। সো কস্টিং এর দিক থেকে আপনি এফেক্টিভ হচ্ছে, আপনি যদি দুজন চিন্তা করেন, প্লাস ইউর সেভিং টাইম। সো বাংলা আপনি যে কথাটা বললেন যে ঘুরে ফিরে যে ইকোনমি ফল করার কারণে বাইক কিনতেছে, মানুষ বাধ্য হচ্ছে। যখন মানুষের সাইকোলজিক্যালি জিনিস চিন্তা করতেছে, তারা কিন্তু বাধ্য হচ্ছে কিনতে। যারা মিরপুর থেকে উত্তরা যায় তাদের জন্য মেট্রো রেল আছে, আমি রামপুরায় থাকি, আমার জন্য মতিঝিল যাওয়ার কিন্তু মেট্রো রেল নাই, নতুন বাজার থেকেও নাই। হ্যাঁ, তো করলে হয়তো আরো করতে করতে আর 2-3 বছর হয়ে যাবে। 2-3 বছর পাবলিক ট্রান্সপোর্টে যাবো, why not get a bike? আচ্ছা ভাই, আপনি তো মানে কন্টেন্ট বানাচ্ছেন, যেমন আপনি যখন রিভিউ করছেন কন্টেন্ট বানাচ্ছেন, তো আপনি কি এরকম কন্টেন্ট বানাচ্ছেন যে সেফটির উপরে
তারপর হচ্ছে যেমন ডিসিপ্লিনের উপরে, যেমন আমরা অনেক বাইকার দেখছি, যেমন আমি হয়তো বা পাঠাওতে গেলাম কিংবা আরেকজনের বাইকে উঠলাম, আমরা দেখছি যে আমরা অনেক সময় কিন্তু বাইকাররা হয়তো অতটা ডিসিপ্লিন মেনটেন করি না, আমি ক্রস করে যাচ্ছি যেটাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে হচ্ছে আমি এমন ভাবে কি বলে ট্র্যাক করছি কিংবা ওভারটেক করছি যেটাতে একটা তার জীবনের হুমকি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কি কি ধরনের কন্টেন্ট বানাচ্ছেন কিংবা এটা নিয়ে কি কাজ করছেন? টু বি ভেরি অনেস্ট উইথ, আমরা কন্টেন্ট যেগুলো করছি জাস্ট ভেরি মিনিমাম। এখন মিনিমামটা কেন বলি, এরকম সেফটির উপরে অনেক কন্টেন্ট করেছে, অনেক ভিউ আছে, বাট আলটিমেটলি এটার কোনো প্রয়োগ আমি রাস্তার উপরে দেখিনি। এই জন্য আমরাও জিনিসটা খুব কম করছি। হোয়াট উই ট্রাই টু ডু ইজ দ্যাট, আমরা যদি কোনো ইভেন্ট করি, যেরকম দেশি বাইকার থেকে আমরা আউটরাইডার একটা ইভেন্ট করেছিলাম, রংপুরে করেছিলাম, সিলেটে করেছিলাম গত বছর। এরকম ইভেন্টে যখন উই হ্যাভ 400-500 বাইকার্স ইন ফ্রন্ট অফ আস, দেন উই ট্রাই টু প্রমোট সেফটি, দ্যাট ডিসিপ্লিনের কথা বললাম, দ্য রেগুলেশনস। এবং একটা ভিডিও এন্ডে আমি একটা জিনিস আমার মুখস্থ হয়ে গেছে বলতে বলতে, যে সবসময় থেকে আমার মেজরিটি 80% ভিডিও লাস্টে একটা কথা থাকে যে সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। ওটাকে আমি একটু মডিফাই করছি, বিকজ হেলমেট পরে অনেকে বাটি হেলমেট পরে চালানো শুরু করে, দ্যাটস নট সেফ। সো এটা সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাতে, অ্যাটলিস্ট ফুল ফেস না হলেও হাফ ফেসও যদি হয়, হাফ ফেসের মধ্যে একটা কান এই পর্যন্ত ঢাকা থাকে, যদি হাফ ফেস রেকমেন্ড করি না, বাট গরমের মধ্যে অনেকে ফুল ফেস পড়তে চায় না ঢাকার মধ্যে। তো অ্যাটলিস্ট একটা সার্টিফাইড হেলমেট প্লাস ইউ নিড টু মেনটেন দ্য ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন। 100% কারোর জন্য পসিবল না। বাট আমি যদি একদিন চিন্তা করি, ঠিক আছে আজকে আমি ফুটপাথের উপর দিয়ে অন্য দিন যাই, আজকে না যাই, লেটস ডু ইট ওয়ান্স ইন আ উইক। আমরা রুল ব্রেক করি, বাট অ্যাটলিস্ট আমরা যদি আস্তে আস্তে করি, মানে সরি টু সে দিস আপ ইন দিস ভিডিও, স্মোকিং যারা করে তারা কিন্তু স্মোকিং একদিনে ছাড়তে পারে না। সো আপনাকে আস্তে আস্তে করে আপনাকে আস্তে আস্তে করে ল অ্যান্ড অর্ডার ফলো করতে হবে। যেহেতু আপনি একজন মানে ইনফ্লুয়েন্সার, আই উড সে যে আপনি বাইক নিয়ে কাজ করছেন, আমরা যদি বাইক নিয়ে ইনফ্লুয়েন্সার বলি, সেলিব্রিটি বলি, ডেফিনেটলি আপনার নাম টপে আসবে। তো সেই ক্ষেত্রে এটা তো বড় বড় আছে, সেই ক্ষেত্রে তো এটা একটা সামাজিক দায়িত্বের মধ্যেও পড়ে, যে আমি যেহেতু ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করছি, বিভিন্ন বাইকের ব্যাপারে রিভিউ দিচ্ছি, মানুষ আমার কাছ থেকে ইনফরমেশনটা নিচ্ছে, তো এর সাথে যদি কন্টেন্টটা থাকে যে ওকে আমি একটু সেফটির ব্যাপারেও 1 মিনিট করেও বললাম। একটা জিনিস আমি সরি টু ইন্টারাপ্ট, আমি একটা জিনিস খুব অ্যাভয়েড করি আমার ইয়েতে, এটা আমি কয়েকটা ভিডিওতে করছি, আই ডোন্ট ডিসএগ্রি। এখনকার যারা অনেক ইউটিউবার আছে তারা একটা জিনিস খুব করে, সেটা হচ্ছে স্পিডিংয়ের ভিডিও করে, যে আমি 135-140 কিলোমিটার/আওয়ার চালাচ্ছি। আমি আমার প্রতি ভিডিওতে, ভাই সাদি ভাই জানে আমি টপ স্পিড কত পেয়েছি আমি বলি, আই নেভার শোড ইট অন মাই ভিডিওস। 3টা বা 4টা রিভিউ আমি শো করছিলাম, আই এগ্রি, বাট লেটার আই ফাউন্ড আউট দ্যাট ইটস নট আ রাইট থিং। বিকজ এই যে বললাম টপ গিয়ারও কিন্তু ওরাও কিন্তু স্পিডের কথা বলে, বাট ওরা করে কি একটা সেফ প্লেসে করে। বাংলাদেশে এরকম প্লেস নাই, মাওয়া বা আপনার পূর্বাচল 300 ফিট ইজ নট আ সেফ প্লেস, দ্যাটস নট আ প্লেস দ্যাট ইউ উইল গো ফর স্পিডিং। কিন্তু আপনি দেখেন মেজরিটি লাস্ট 2 বছরে মেজরিটি টপ স্পিডের ভিডিও কিন্তু 2 জায়গায় আসছে। আমি 2014 থেকে এই জিনিসটা অ্যাভয়েড করছি, তারপর মাঝখানে 2 একবার আমি করে ফেলছিলাম আমার ভুলবশত, বাট দেখলে আমি অ্যাভয়েড করে ফেলছি, পরে ডিলিট করেছি ভিডিওগুলো। হ্যাঁ, ক্রিটিক্যাল ইস্যুস। কারণ আমি চিন্তা করলাম যে আপনি যেটা বললেন যে সামাজিক দিক থেকে ইটস আ ভেরি ব্যাড থিং। আমি একটা ইনফরমেশন শেয়ার করি। আমার বাসায় হচ্ছে এক ভদ্রলোক ফার্নিচার ঠিক করে দেয় কি, কিংবা বানিয়ে দেয়। তো লাস্ট কয়েক বছর ধরে উনি বানাচ্ছে। তো লাস্ট ফ্রাইডেতে আমি ওনাকে ফোন দিলাম, যে আমার ওয়াইফ বললো যে আরেকটা ফার্নিচার বানাতে হবে, তো ওনাকে ফোন দিলাম যে আপনি আসেন, এসে কাজটা করে দিয়ে যান। তখন উনি খুব আস্তে আস্তে কথা বলছিল। তো উনি বললো যে ভাইয়া আমার 25 বছরের ছেলে মোটরসাইকেল চালাতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একমাত্র ছেলে। এবং সে সম্ভবত ট্রেন আসছিল, সে ট্রেন ক্রস করছে, মানে ট্রেনের আগে চলে যাবে, ওর নানুর বাড়িতে যাচ্ছিল। অনলি 5 ইয়ার্স ওল্ড, একমাত্র ছেলে। তো তখন আমার কাছে মনে হলো যে আসলে আমরা যারা বাবা অথবা যারা বাইক সম্বন্ধে সাজেস্ট করছি, আমাদেরও তো একটা দায়িত্ব আছে, যে আমরা আসলে কিভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করছি, ইন্সপায়ার করছি ইয়াং জেনারেশনকে, যে আমরা শুধু বাইক একটা কিনে দিলাম, যে ছেলে আমার কাছে চাইলো, আমারও ছেলে আছে, সে আমার কাছে চাইলো, আমি বাইক কিনে দিলাম, কিন্তু তাকে আসলে কতটুকু আমি এডুকেট করছি যে কিভাবে চালাবে, কতটুকু সেফটি মেনটেন করবে, কিংবা হেলমেট পরবে কিনা, ট্রেন আসছে সে থামবে কিনা। তো এইগুলো তো আসলে মানে আপনারা যারা আছেন সেলিব্রিটি, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এটা দায়িত্ব। জি, আই ডু এগ্রি। আমি যখন আমার ফ্যামিলিকে বললাম, মানে কেউ কথা বলতে পারছে না যে একটা ছেলে 25 ইয়ার্স ওল্ড, মানে সকালে বের হলো বাইক নিয়ে, বিকেলে আর ফিরল না। আমি একটু অ্যাড করি এখানে।
আপনি যে কথাটা বললেন এখানে একটা বড় প্রবলেম হচ্ছে কি আমাদের এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ইটস নট দ্যাট হোয়াট ইউ হ্যাভ ইন ইউর সার্টিফিকেট, ইজ হোয়াট ইউ নো ইন ইউর ব্রেইন। হ্যাঁ, সার্টিফিকেট অনেক অনেক কিছু আছে, MBA করা, এই করা সেই করা, সিম্পল সিভি তারা বানাতে পারে না। আই গেস ইউ ফেস করছেন, আপনারা অনেক ফেস করছেন এই জিনিসটা। আমি নিজে দেখছি, আমি খুব কম মানুষ ইন্টারভিউ নিচ্ছি, 10-12 জন হবে, মেজরিটি এরকম দেখছি তার খুব ভালো ভালো ভার্সিটিতে ভালো ভালো গ্রেডস করা, বাট এটা সিভি সুন্দর করে বানাতে পারে না। যে প্রবলেম হচ্ছে বেসিক এডুকেশন আমাদের বিশাল বড় একটা সমস্যা। এবং বেসিক সমস্যা কি জানেন বাংলাদেশে? বাংলাদেশে এখনো অনেক মানুষ জানে না উপরে যেতে হলে লিফটের কোন বাটন চাপতে হবে, নিচে যেতে হলে লিফটের কোন বাটন চাপতে হবে, কিভাবে রোড ক্রস করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে রোড ক্রস করে অন্যদিকে থাকে, ঠিক আছে? এবং সবচেয়ে মজা তারা ডায়াগোনালি হাঁটে, প্যারালি স্ট্রেট হাঁটতেছে না, তারা ডায়াগোনালি হাঁটতেছে। এটা হাউ দে ডু ইট, ওয়াই দে ডু ইট, আই নেভার গেট টু নো। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি যখন আমার গ্ল্যামার সেকেন্ড বাইকটা কিনতে যাই, আমার স্টানার পছন্দ ছিল, হোন্ডা স্টানার, যদি বাজেটের বাইরে ছিল ওই সময়, দুটো 125cc। আমার আব্বু একটা কথা বলছিল যে ওই বাইকটা তখন বাইকের সাথে পাশে যে বাম্পার যেটা বলি ক্র্যাশ গার্ডটা ছিল না। তা আব্বু চিন্তা করতেছে ওটা যদি পড়ে যায়, পড়ে যদি ভাঙার পরে ওটা তো কোনো একটা করে অনেক নষ্ট হবে, জিনিসটা তো এক্সপেন্সিভ। তা আব্বু আমাকে সাজেস্ট করতো তুমি এটা না কিনে এটা কিনো, প্লাস বাইকটা লম্বাও ছিল আমার থেকে, তখন আমি আর একটু খাটো ছিলাম। তো এই যে আমার আব্বুর মধ্যে একটা বেসিক এডুকেশন দেখেন, আব্বু কিন্তু দুইটা জিনিস দেখলো, যেটা পড়ে যেতে পারে, পড়লে বাইক নষ্ট হবে, তোমারটা ড্যামেজ হবে, প্লাস এটা তোমার হাইটের জন্য তুমি দেখা গেল পড়ে গেলে বাইকের নিচে পড়লা, তোমার ক্ষতি। তো এই সিম্পল জিনিসগুলো যদি অনেকের বাবা মা যদি দেখে যে আমি একটা বাবা আমার ছেলে চাইলো, এখনকার অনেকে হয়তো আমি জানি যারা ইয়াং তারা তো বাসায় গড়াগড়ি খায়, যে আমরা ছোট গেলে মার্কেটে গেলে গড়াগড়ি খেতাম খেলার জন্য, তারা এখন বাইকের জন্য গাড়ির জন্য গড়াগড়ি খায়। এটা আই থিঙ্ক ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্যারেন্টস টু কন্ট্রোল দ্য চাইল্ড। আই এম সরি টু সে দিস, মোস্ট অফ দ্য প্যারেন্টস, সাম অফ দ্য প্যারেন্টস দে ডোন্ট ডু ইট। আলটিমেটলি যেটা আপনি বললেন যে এগুলো হয়ে যাচ্ছে, বাইক কিনে দিলে হবে না। ইউরোপিয়ান কান্ট্রিতে বাইরের দেশে ইউ হ্যাভ টু পাস রেগুলেশন, আপনি প্রথমে এত সিসি বাইক, পরে এত সিসি বাইক, এখন যেটা বাংলাদেশে হাই সিসি বাইক চলে আসছে, আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্য গভর্নমেন্ট শুড ডু। যে ঠিক আছে প্রথম 1 বছর 2 বছর তুমি 125 সিসি বাইক চালাও, তারপরে 200, 1 বছর, তারপর তুমি আস্তে আস্তে করে হাই সিসি বাড়াও। যদি গভর্নমেন্ট এটা ইম্পোজ করতে পারে গাড়ির ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে, আমি বিলিভ করি অ্যাক্সিডেন্ট কিছুটা হলে 25% হলে কমে যাবে। যে ইয়াং জেনারেশন এখন যে প্রবলেমটা ফেস করছে এটা চলে যাবে। সেকেন্ড অফ অল হচ্ছে ইয়াং জেনারেশন একটা প্রবলেম হচ্ছে তারা মনে করে যে যত টপ স্পিড তুলতে পারবে হি ইজ দ্য কিং। যে কারণে যে একটু আগে বললাম যে ইউটিউবাররা সে ততই ফেমাস যে তত বেশি বাইকে টপ তুলতে পারে। ইটস আ রং থিং। আমি জানি না ওয়াই দে ডু ইট, মেবি ফর রেভিনিউ আর্নিং অর হোয়াট এভার, ফর পপুলারিটি, বাট এটা আসলে ইজ এ ভেরি ব্যাড থিং। যেটা বললাম আমি নিজেও 2টা বাইকের টেস্ট রাইড রিভিউতে টপ স্পিড দেখিয়েছিলাম, বাট পরে আমি ভিডিওগুলো নামিয়ে ফেলেছি। শুভ্র ভাইয়ের সাথে কথা বলে আমরা শুভ্র ভাই বলছিল যে লেটস ডু দিস, আমি হ্যাঁ ভাই উই শুড, বিকজ টুমরো ইউ মাইট হ্যাভ আ সন, আমার একটা বড় ভাই, আমার ছোট ভাই হবে, সেও যদি এই ভিডিও দেখে সেও টপ তুলতে যায় আমাকে দেখতে, বা আমার ক্লোজ ফ্রেন্ড, ওর যদি কিছু হয়ে যায় আই উইল রেসপন্সিবল ফর ইট। সো এটা আসলে কেউ মানে ব্যাক এন্ড অফ দ্য স্টোরি চিন্তা করে না, যে রেসপন্সিবিলিটি নিয়ে, এটা একটা ইস্যু, এটা একটা সামাজিক দায়িত্ব চলে আসে। হ্যাঁ ওয়াসিফ ভাই, আপনি তো হায়ার সিসি মোটরসাইকেল সম্পর্কে বললেন, জি, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন যে বাংলাদেশ সরকার হায়ার সিসি মোটরসাইকেলের পারমিশন দিয়েছে কিনা। জি, আমরা যতটুকু জানি এখন পর্যন্ত, এবং যে প্রফেশনাল হিসেবে আমি জানি এটা একটা ইনস্ট্রাকশন এসেছে, এটা আপনার কাছে বিস্তারিত শুনতে চাই। কিন্তু যেটা অলরেডি ছিল যে 165 সিসি পর্যন্ত যারা হচ্ছে সাধারণ মানুষ, সিভিলিয়ান, ম্যাস পিপল, তারা মোটরসাইকেল ক্রয় করতে পারবে এবং রেজিস্ট্রেশন করতে পারবে। এবং রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বোচ্চ গেলে সবকিছু মিলে হয়তো 18,000 টাকার মতো খরচ হয়, আরো কম। হ্যাঁ 2 বছরের জন্য করলে। এখন হায়ার সিসি যেটা অনুমোদন এসেছে সেটা কত সিসি পর্যন্ত, এবং সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিটাও কত হবে? হায়ার সিসি অনুমোদন এসে 375 সিসি পর্যন্ত। আচ্ছা, আর রেজিস্ট্রেশন ফিটা আমি 250 উপরে কোনো বাইক এখন লঞ্চ হয়নি, এটার ব্যাপারে কোনো রেগুলেশন আমি জানি না। বা 250 সিসি আমার যেহেতু কাছে কিছু ফ্রেন্ডরা N250 এক্সিমা 210 কিনেছে, ওরা 150 সিসি যে রেজিস্ট্রেশন ফিটা দিত, মানে রেজিস্ট্রেশন ফি প্লাস কিছু টাকা পয়সা দেওয়া লাগে বাংলাদেশ, ওই টাকাটা 16,500 টাকা 17,000 টাকার মতো ওইটা দেওয়া লাগছে। সো রেজিস্ট্রেশন ফি আপনার খুব একটা ইনক্রিজ হয় নাই মানে অ্যাজ অফ নাও, আমি হয়তো ফিউচারে হবে, বাট 250-এর উপরে রেজিস্ট্রেশন ফিটা আমি শুনেছি যেটা আলাদাটা সিরিয়াল পড়বে এবং আলাদা রেজিস্ট্রেশন ফি হবে। আচ্ছা, 50 থেকে 125 একটা রেজিস্ট্রেশন স্ট্রাকচার থাকবে, 125 থেকে 250 এবং 250 থেকে 375, আমি যেটা শুনেছি ইটস রুমার। আরেকবার যদি একটু বলতেন। আপনার 50 সিসি থেকে 125 সিসি একটা স্ট্রাকচার, জি, 126 থেকে 250 একটা স্ট্রাকচার রেজিস্ট্রেশন ফি স্ট্রাকচার, এবং 250 থেকে 375 সিসির মতো আরেকটা স্ট্রাকচার হবে, 375 পর্যন্ত, এটা আমি শুনেছি। আচ্ছা, আর 250 পর্যন্ত এখনো 150 বা 165 সিসি বাইক কিনতে গেলে যে রেজিস্ট্রেশন ফি আপনি দিচ্ছেন,
ওই একই ফি এবং আপনি 250 দিচ্ছেন, মানে 150 এর জন্য 165 এর জন্য যে ফি দিচ্ছি সেটা আমি 250 এর জন্য দিচ্ছি। 200 সিসি বা 250 জন্য দিচ্ছেন। আপনার হচ্ছে 165 এর উপরে যেটা আপনি 375 পর্যন্ত বললেন, এটা কি অলরেডি গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে? জি জি, কবে দিয়েছে এটা? এটা দিয়েছে আপনার লাস্ট ইয়ার সেপ্টেম্বর অক্টোবরে। আচ্ছা, আরেকটা বিষয় যদি আপনি বলেন যে এখন দেখছি আমরা বাংলাদেশে অনেক ইলেকট্রিক মোটরসাইকেল আসছে, ওয়ালটন লঞ্চ করেছে, আকিজ গ্রুপের আমিন স্যাররা লঞ্চ করেছেন, তো এগুলোর রেজিস্ট্রেশন কিভাবে হচ্ছে? আমি যতটুকু জেনেছিলাম, যেটা আমি মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে আছি, গত সেপ্টেম্বর অক্টোবরই জেনেছিলাম যে এগুলো নাকি একটা রেজিস্ট্রেশন হবে। এটা আমি যেটা শুনেছি, এটা কটা সিরিয়াল ছিল অনেক আগে, যেগুলো হোন্ডা সিডি আর এক্স দেখবেন, ওই সিরিয়ালের আন্ডারে এগুলো পড়বে ইলেকট্রিক বাইকগুলো। জি, সো এটা রেজিস্ট্রেশন ফির ক্রাইটেরিয়াটা কি জানেন? না, এটা আমি এখন শিওর না। আমি আমার ক্লোজের মধ্যে কারো আমি রেজিস্ট্রেশন করতে দেখিনি, যদিও আমি একটা ইলেকট্রিক ইভির একটা রিভিউ করেছিলাম, বাট ওখানে তখন পর্যন্ত পারমিশন ওরা পায়নি। আচ্ছা ওয়াসিফ ভাই, আমরা জানি যে ইলেকট্রিক বাইক চলে আসছে মার্কেটে, সেটা হয়তো বা ফুয়েল ইকোনমির দিক থেকে অনেক বেটার হবে, যেহেতু মানে চার্জিং এর ব্যাপার থাকবে, ফুয়েলের ব্যাপার থাকবে না, সাস্টেনেবিলিটির দিক থেকে অনেক ভালো হবে, এনভায়রনমেন্টের জন্য ভালো হবে, এবং অনেক ক্ষেত্রে হয়তো বা এটা অনেক বেশি চিপার হবে। তো এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন ইলেকট্রিক বাইক সম্বন্ধে। If you want my raw answer, electric bike আমার চোখে doesn't have a future. It's not for me, বাংলা কথা। It's for people, well, don't take it otherwise. আপনি যারা নতুন বাইকার, যারা অফিস টু বাসা, বাসা টু অফিস, it's good for them. It's not for him. কেন ওনার জন্য না? একটা ইলেকট্রিক বাইকের বাংলাদেশের রেঞ্জ থাকে ঢাকা সিটিতে, that's the highest, that's the maximum, টুক 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 করে চাল 100 কিলোমিটার, কোনো পসিবল না, আমরা বললাম আমি 100 কিলোমিটার আপনি যখন চালাবেন, আপনি যদি ডেইলি 50 কিলো চালান, every 2 days you have to charge it. Charging time takes 6 to 8 hours. 6 to 8 hours minimum. It depends on the voltage and everything. But ধরলাম ইন্ডাস্ট্রি সারা রাত ধরে আমি ওদের স্পেসিফিকেশন, ইলেকট্রিক বাইকের স্পেসিফিকেশনটা বললাম যে 100 কিলোমিটার রেঞ্জ, 6 to 8 আওয়ার চার্জিং। তো আপনি চার্জিংটা দিবেন রাতে ঘুমানোর সময়, আপনি সারাদিন ঘুরলেন টুরলেন, 2 দিন ঘুরার পর চার্জে দিলেন, হোয়াট ইফ রাতে একটা সময় ইউ নিড টু গো ফর সাম এমার্জেন্সি, ইউ কান্ট। থার্সডেতে আমরা সব আড্ডা দিচ্ছি, ওনার ইলেকট্রিক বাইক আছে, ভাই চলেন তো মাওয়া যায়, আমি আর আপনি যাচ্ছি, হোয়াট উইল ইউ ডু? মানে চার্জিং এর মাঝখানে যাওয়া যাবে না, উনি চিন্তা করবে আমার কি চার্জ যেতে পারবো, আসতে পারবো? আমি তো অলরেডি দিন ইউজ করেছি, চার্জ তো নাই। না, ধরলাম যে ফ্রেশও যদি আসে, তাও তো ঢাকা উনি আপডেট করতে পারবেন টেকনিক্যালি। করলেও আমরা যদি 60-70 তে ক্রুজ করি, হি কান্ট বি ডুইং দ্যাট, কারণ ইলেকট্রিক বাইক একটা প্রবলেম, দ্য মোর ইউ পুট পাওয়ার, দ্য মোর ওয়েট ইজ দেয়ার অন দ্য ইলেকট্রিক ভেহিকল, এটা চার্জিং পাওয়ার কমে যাবে। ইলেকট্রিক বাইকের ফিউচার বাংলাদেশে খুব মিনিমাম, এটা এখনো ম্যাচিউর হইতে আমার মনে হয় আরো 2 থেকে 3 বছর চলে যাবে, বিকজ এখনো আমরা বাংলাদেশে মেজরিটি মানুষ বাইক কিনি নাম্বার 1 শখে, নাম্বার 2 ইউজের কারণে। যারা ইউজ করে লাইক হিম, ওনারা কিন্তু ইউজের মধ্যে দেখেন অনেকে অফিস করলো, ওনার ওয়াইফকে দিয়ে আসতে হবে, ওনার বাচ্চা একটা খেলতে মনে হলো, বাচ্চা কেন ইউনিমার্টে গেল, ইলেকট্রিক বাইক থাকলে উনি করতে পারবে কি করতে পারবে না, আই ডাউট। হি উইল বি ডুইং ক্যালকুলেশন। ওনার ওয়াইফ বলে আজকে আমাকে বসুন্ধরা সিটিতে নিয়ে যাও, উনি বাইক থাকলে পারবে, ইলেকট্রিক বাইক থাকলে বসুন্ধরা যেতে পারছি না, চলো তোমাকে আমি নিউ মার্কেট নিয়ে যাই, তখন একদিন ভাত নাও খাওয়া লাগতে পারে ভাইয়ার হতো। আচ্ছা ওয়াসিফ ভাই, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে মানে আপনাদের কি বাইকার অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে? একটা আছে, বাট ইটস অ্যাবসলিউটলি মানে অ্যাক্টিভ না। আচ্ছা, মানে আপনাদের কোনো প্ল্যান আছে যে ধরেন বাইকের উপর রেসিং করার, লাইক আমরা যেটা দেখি অন্য কান্ট্রিতে? আমি এইসব জিনিসের মধ্যে টু বি অনেস্ট নাই। কারো যদি শখ থাকে আমি তাকে সাজেস্ট করি, গো টু মালয়েশিয়া, ইউ গো টু থাইল্যান্ড, or India even, they have racetracks, you just put a fee, online registration করেন, fee দেন, go have some racing, come back, enjoy, instead of doing racing somewhere else. বাংলাদেশের রেস ট্র্যাক হবে না, কয়েকটা রিজন আছে, বিকজ রেস ট্র্যাকে একটা বড় একটা বার্ডেন, যেটা আমি জানি ইন্টারন্যাশনাল ল, ফিম বা এফআই এর একটা ল আছে যে if someone dies on the racetrack, the owner of the place might have to take the responsibility. There might be a regulation, something like that. বাংলাদেশের রেসপন্সিবিলিটি আমরা নিজেরটা নিজেই নিতে চাই না, অন্য কারোটা কি নেব, সম্ভব না। ওয়াসিফ ভাই প্লিজ আপনি বলেন। হ্যাঁ, টপ গিয়ার তো মানে যেহেতু আপনি টপ গিয়ারকে মনে হয় এখনো ফলো করেন, মানে আমি এখনো ফলো করি। টপ গিয়ারে ওরা সবাই গ্র্যান্ড ট্যুর করে ফেলছে, ওরা চেঞ্জ, হ্যাঁ গ্র্যান্ড ট্যুর করে ফেলছে, এখন নেটফ্লিক্সে চলে আসছে, অ্যামাজন প্রাইমে, হ্যাঁ অ্যামাজন প্রাইমে চলে আসছে। তো মানে রিসেন্টলি মানে আপনার দেখা যেসব এপিসোডগুলো আছে, সেখান থেকে কি নতুন কোনো কিছু নিয়ে আসার আপনার পরিকল্পনা আছে কি? না, পরিকল্পনা এই কারণে বিকজ রিসেন্টলি লাস্ট 3 বছর ধরে বা লাস্ট 5টা এপিসোড গ্র্যান্ড ট্যুরে জেরেমি ক্লারকসন, রিচার্ড হ্যামন্ড, জেমস মে, ওরা অ্যাকচুয়ালি ওগুলো করতেছে বিকজ দে এনজয় ডুইং দিস থিংস, দে ডোন্ট হ্যাভ দ্য এজ, দে ডোন্ট হ্যাভ দ্য ফিটনেস এনিমোর। আর আমরা যারা ডাই হার্ড টপ গিয়ার ফ্যান, যারা 2002-2004 থেকে দেখে আসছি, আপনার মনে আছে কি জানি না,
তখন বিবিসিতে এভরি স্যাটারডে নাইট বা সানডে নাইট দেখাতো। আমার সাদা কালো টিভি ছিল, আমরা চ্যানেল চেঞ্জ করে বিবিসিতে দেখতাম সাদা কালো টিভিতে। নাও ওই আমরা যারা ফ্যানরা আছে তারা এখন 3 জন একসাথে দেখতে পায়, দ্যাটস উই আর হ্যাপি। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য রিভিউ। ওরা ট্রাক নিয়ে মাস্কারের এপিসোড করছে, বোট নিয়ে করছে। যখন বোট নিয়ে করছে তখন এই কমেন্ট সবচেয়ে বেশি আসছিল, অ্যামাজন প্রাইমে আসছিল কমেন্টগুলো, যে উই ডোন্ট কেয়ার হোয়াট দ্য রিভিউ, হোয়াট দ্য ডাজ, বাট দিস থ্রি ডিফারেন্ট ভেহিকল উই এনজয়, সিম্পল। রাইট, আমরা তাদেরকে পছন্দ করি। ওই জিনিসটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা ইটস ভেরি টাইম কনজিউমিং আর প্রচন্ড কস্ট এফেক্টিভ। আর ওরা একটা এপিসোড প্ল্যান করে 2-3 মাস আগে থেকে। বাংলাদেশে এটা পসিবল না। বাংলাদেশে এমন আসছে যে আজকে আসছি কালকে রিভিউ করতে যাওয়া লাগবে, আমাদের স্ক্রিপ্ট রেডি করে চলে যাওয়া লাগছে, এমনও সময় আসছে। ওয়াসিফ আনোয়ার ভাই, আমি গত কয়েক বছর যেহেতু আমি মোটরসাইকেল ইন্ডাস্ট্রি প্রফেশনাল হিসেবে আছি, বেশ কিছু বাংলাদেশি মোটরসাইকেল কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং কিছু কিছু কোম্পানি চায়না থেকে মোটরসাইকেল বা থাইল্যান্ড থেকে মোটরসাইকেল ইম্পোর্ট করে নিয়ে আসতে বন্ধ হয়ে যাচ্ছে। এবং একটা সময় আমরা যেটা দেখেছি, আমি নাম মেনশন করছি, আমার মনে হয় এটা রং কিছু হবে, সেটা হচ্ছে ওয়ালটন এক সময় খুব ভালো মোটরসাইকেল বিক্রি করেছে, আমার নিজের দেখা 2012-13-14 পুরো ঢাকা শহর ভালো কোয়ালিটি ছিল ওদের, ওয়ালটন প্রিজম, লিও অনেক সেল হয়েছে, ঢাকা শহর আপনার 6 লাখ হয়ে গিয়েছিল। এবং আমি এটাও জেনেছি যে মোটরসাইকেলের সার্ভিসও তারা ভালো দিত। ইয়েস, এই যে হাজিপাড়া ছিল। হ্যাঁ, হাজিপাড়া ছিল। এই বাংলাদেশি কোম্পানি যেগুলো, যেমন আমি যে কোম্পানিতে ছিলাম রোডমাস্টার, দেখেন রোডমাস্টার টি-শার্ট পরে আছি, দেখছি। তো এই রোডমাস্টার কোম্পানি কেন বন্ধ হয়ে গেল, বা এই ওয়ালটন কোম্পানি মোটরসাইকেল সেগমেন্ট কেন বন্ধ করলো? ওয়ালটনের স্টোরিটা আমি যতদূর শুনেছি, মেবি আই এম রং, যে ওনার ইলেকট্রনিক্স আর বাইক একসাথে করতে যাচ্ছিলেন না। আচ্ছা, দে ওয়ার মোর ফোকাস অন ইলেকট্রনিক্স। এই জন্য বাংলাদেশের রেফ্রিজারেটর কিন্তু দে আর নাম্বার 1, টেলিভিশন ওয়ান অফ দ্য লিডিং, এবং ওদের ফ্যাক্টরিটা অনেক বড়, এবং দে ওয়ান্ট টু ফুললি কনসার্ন অন ইলেকট্রনিক্স এন্ড এভরিথিং। সো দ্যাট মাইট বি দ্য রিজন। কারণ ওয়ালটনের আমি আসলে বন্ধ করার কোনো রিজন দেখতেছি না ওই সময়। একটা রিজন থাকতে পারতো যে ওরা অনেক দিন ধরে একটা পুরনো মডেলকে কন্টিনিউ করে যাচ্ছে। বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে যে রোডমাস্টারের কথা বলেন, ওয়ালটনের কথা বলেন, রোডমাস্টার মোটরসাইকেল রিভিউ করেছেন, আপনি খুব রোডমাস্টার কাছ থেকে দেখেছেন, রোডমাস্টার সম্পর্কে যদি বলেন। রোডমাস্টারের একটা প্রবলেম ছিল হচ্ছে ওনাদের একটা বাইক ছিল যে 150cc র্যাপিডো 150, নামটা মনে হচ্ছে আর নাম ছিল। দ্যাট ওয়াজ অনলি বাইক যেটা তারা চেঞ্জ করে আনতে পারছিল। তারপরে যে তার পিছনে যে মডেলগুলো ছিল ওখানে আপগ্রেড কোনো কিছু আসছিল না। আচ্ছা, বেটার কিছু আসছিল না। আচ্ছা, উই বাংলাদেশি পিপল লাভ চেঞ্জেস। আজকে সবার কাছে আইফোন 15 কেনার সামর্থ্য থাকলে কালকে সবাই 16 কিনবে। শিওর। ইউজেবিলিটি না, আই হ্যাভ আইফোন 16 লেটেস্ট, উই ওয়ান্ট লেটেস্ট থিংস। শিওর। সিম্পল এক্সাম্পল, ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্কুটার হচ্ছে হোন্ডা অ্যাক্টিভা। অ্যাক্টিভা খুব পপুলার, সেকেন্ড মোস্ট সেলিং টু হুইলার আফটার হিরো হোন্ডা স্প্লেন্ডার। তো বাংলাদেশে কেন হোন্ডা অ্যাক্টিভা নিয়ে আসে না? ওয়াই দে ব্রিংিং ডিও? কেন? ওয়াই? দ্য বিগেস্ট রিজন হচ্ছে ডিওটা স্টাইলিশ বেশি, আচ্ছা, মাচ মোর আপগ্রেডেড। অ্যাক্টিভা হচ্ছে বেস একটা স্কুটার যেটা হচ্ছে রেগুলার সবাই ইউজের জন্য। ডিওটা একটু মডার্ন, ঠিক আছে? লাইক অ্যাক্টিভেটা ধরেন হচ্ছে পালসার ডিটিএসআই, আর ডিওটা পালসার N250, এটা আপগ্রেড। আমরা যেটা আপগ্রেডটা পছন্দ করি। আচ্ছা, সো জাপানি ব্র্যান্ডটা ওই কেস স্টাডি করেই কিন্তু বাংলাদেশে অ্যাক্টিভাটা লঞ্চ করা নাই। আচ্ছা, বিকজ জানে যে বাংলাদেশের পার্সপেক্টিভে ওরা স্টাইলটা প্রেফার করে। মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যে কোনো মোটরসাইকেল লঞ্চ করার ক্ষেত্রে আগে আপনার ডিজাইনটা বা স্টাইলটা, লুকসটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লুকসটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। তো রানার কিভাবে সার্ভাইভ করছে? একের পর এক মোটরসাইকেল লঞ্চ করে যাচ্ছে। কিছুদিন আগেও তারা একটা দেখলাম আপনার 165 যেটা লঞ্চ করেছে, মডেলটা মনে পড়ছে না নাম আমার। আচ্ছা, রানারের হচ্ছে ওরা কিস্তিতে বাইক দেয় 200 প্লাসও মোটরসাইকেল তারা সেল করছে কিস্তিতে, মানে ইনস্টলমেন্টে বাইক দেয় খুব বেশি। জি, যেটা ধরেন যে আপনি হোন্ডা থেকে নিতে হলে ইএমআই তে নিতে হবে, ব্যাংকের অনেক ইয়েতে পার হতে হবে। রানারের ওই রুলস এন্ড রেগুলেশনটা আমি জানি না এখন কি, বাট লাস্ট টাইম যখন আমার ভাই নিয়েছিল তখন রুলস এন্ড রেগুলেশনটা অনেক সিম্পল ছিল কম্পেয়ারিং টু গোয়িং টু আ ব্যাংক টু অ্যাপ্লাই ফর লোন। সো আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার কাছে কিন্তু ব্যাংকের কাছে যে ওই আপনার দুনিয়াদারি ডিটেলস ডকুমেন্টেশন দিতে ইচ্ছা করে, ইউ ডোন্ট হ্যাভ দ্য ডকুমেন্টেশন, নাম্বার 1। আপনি সার্ভিস হোল্ডার না, ব্যাংক আপনার সার্ভিস হোল্ডার ছাড়া 3 বছর এক্সপেরিয়েন্স ছাড়া তাকে লোন দিবেও না। জি জি। সো ওই দিক থেকে পার্সপেক্টিভ চিন্তা করলে হয় কি, গ্রামের দিকে যাদের ওই ব্যাংকের ঝামেলাটা যারা যেতে যাচ্ছে না বা যাবেও না কোনোদিন, তারা ওই রানার বলেন বা ইভেন হিরো, ইভেন গ্রামের মফস্বলের দিকে অনেক বড় বাজাজের মতো ব্র্যান্ডও কিন্তু আপনার কিস্তিতে বাইক দেয়। That is why Discover 125 is a very good selling bike. গ্রামের দিকে no doubt about that. Pulsar DTS is also হ্যাঁ number 1 right now. হ্যাঁ, নাম্বার 1 বাংলাদেশে। সো এটা একটা রিজন হচ্ছে ওইদিকে আপনার মফস্বলের দিকে কি মফস্বলে একজন অনেকে চিনে, সে কেউ বাইক কিনে টাকা নিয়ে বা টাকা দুষ্টামি করার সুযোগটা খুব কম থাকে, যেটা তো ঢাকা সিটিতে ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা কিন্তু কেউ করে চিনি না। ওয়াসিফ ভাইয়ের সাথে এবং আসাদ ভাইয়ের সাথে আমি আমার প্রফেশনাল লাইফের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। এটা ওয়াসিফ আনোয়ার ভাই কিছুটা জানেন, আপনাকে বলি। আমি আমাদের যিনি এমডি ছিলেন তাকে অনেকবারই কথাগুলো বলেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে আমরা কিন্তু রোডমাস্টার মোটরস 2011 সালে আমরা ম্যানুফ্যাকচারার ছিলাম। জি জি, মোটরসাইকেল পুরো ম্যানুফ্যাকচারিং লাইন নিয়ে আসছিলাম এবং 2018-তে আমি যখন ওখানে ছিলাম প্রায় আমি 8000 মোটরসাইকেল সেল করি সারা বাংলাদেশে, যখন র্যাপিডো 150 সিসি আমরা নিয়ে আসলাম। তো আমার কাছে মনে হয়েছিল যেই কারণে আমাদের এই কোম্পানিগুলো ফল করে, এটার একটা কারণগুলো আমি বলতে চাচ্ছি।
যখন র্যাপিডো 150cc মোটরসাইকেল আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তো খুব পাবলিসিটি হচ্ছিল, তখন আমাদের উচিত ছিল র্যাপিডো 150cc ওই সেম মোটরসাইকেলটাই নিয়ে আসা, হয়তো তার কালার একটু চেঞ্জ করে, তার সামান্য একটু ডিজাইন চেঞ্জ করে, কিছু আপগ্রেডেশন নিয়ে সামান্য কিছু আপগ্রেডেশন নিয়ে এসে র্যাপিডো 150cc ভার্সন 2 নিয়ে আসলে কিন্তু অটোমেটিকভাবে, কারণ অলরেডি তখনই আমাদের সেই মোটরসাইকেল আমরা প্রায় 12,000 প্লাস বিক্রি করে ফেলেছি, নতুন মডেলগুলো অটোমেটিকভাবে কিন্তু আপনি যখন একটা মোটরসাইকেল বাজারে লঞ্চ করবেন তখন সবার আগে যেটা মনে রাখতে হবে, আমি যখন একটা মোটরসাইকেল লঞ্চ করব, নাম্বার 1 হচ্ছে তার স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সার্ভিস। আমি একটা মোটরসাইকেল যখন লঞ্চ করব, সেই মোটরসাইকেলের জন্য আগামী 5 বছর পর্যন্ত আমার স্পেয়ার পার্টস প্লাস সার্ভিস অ্যাভেলেবেল থাকতে হবে, যেটা আমি মেক শিওর করতে হবে, যেটা র্যাপিডো 150cc মোটরসাইকেল রোডমাস্টার মোটরস লিমিটেড করতে পারে নাই, যেটা নিয়ে আমার অনেক কনফ্লিক্ট হয়েছে। পরবর্তীতে এর মধ্যেই তারা আরেকটা যেটা করে, যে র্যাপিডো 165 যেটা আপনি দেখেছিলেন মনে রিভিউ করার কথা ছিল, যেটা কিট লাগানো ছিল R15 ভার্সন 3 মতো, সেই মোটরসাইকেলটা লঞ্চ করে, যেটা হচ্ছে ডিআইটিএফ এ হচ্ছে 2020 কোভিডের আগে। তো যারা র্যাপিডো 150cc কিনছিল, তারা যখন দেখলো যে আমি আর 50,000 টাকা অ্যাড করলে আমি র্যাপিডো 165 পাচ্ছি, তখন কি করলো, সে র্যাপিডো 150cc কেনা বন্ধ করে দিল। সে চিন্তা করলো আমি 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করবো। আলটিমেটলি কোম্পানি 6 মাস 1 বছর পরে ওই মোটরসাইকেল দিতে পারে নাই। তো যার ফলে এক তো হলো র্যাপিডো 150cc মোটরসাইকেল নিয়ে এসে বাজার দখল করে আমি স্পেয়ার পার্টস দিতে পারছি না, সার্ভিস দিতে পারছি না। এর মধ্যে আমি একটা মোটরসাইকেল লঞ্চ করেছি যেটা আমি আগামী 1 বছর দিতে পারি নাই, করে আমি কি করেছিলাম, সুইসাইড মার্কেটিং করেছি, করে পুরো মার্কেট বেসে ধ্বংস করে দিলাম। আর কেউ যে 1 বছর বাইকের জন্য ওয়েট করে না, আমি এটা শেয়ার করলাম, সবার জানা উচিত, একদিনও ওয়েট করে না। ঠিক আছে, আমরা আপনাকে আরেকটা এপিসোডে আপনাকে ইনভাইট করব গেস্ট হিসেবে। তো গেস্ট ইন্টারভিউ রোল করতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে, ইন্টারভিউ থেকে সেখানে ওয়াসিফ আনোয়ার ভাইকে হোস্ট হতে হবে। আচ্ছা, তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, কেউ যদি আপনার মতো হতে চায়, মানে বাইক রিভিউ করবে সে, তাহলে আপনার কি সাজেশন থাকবে? যে become a stupid person like me. Simple. I think simple works the bottom line. How can I make someone miss myself? আমার আব্বু আমার টুইন্স পয়দা করেন, so there's no other way out. না, কেউ যদি এটা প্রফেশনাল ওরা সিরিয়াস তো যদি বলি, তাহলে you need to study. আমি তো খুব স্টাডি করছি না, বাট অ্যাটলিস্ট বেসিক জিনিস আপনার জানতে হবে। আমিও মোটরসাইকেল অনেক কিছু জানি না টেকনিক্যালিটি দিক থেকে, বাট বেসিক আপনার জানতে হবে, সো দ্যাট আপনি যখন একটা বাইক চালাবেন, চালানোর সময় জিনিসটা ফিল করতে হবে। আপনি বাইরের রিভিউ দেখেন, নো ইস্যুস, আমি ওই যে দেখি না তা না, বাট বাইরের রিভিউর ইনফরমেশনটা আপনি কালেক্ট করেন না। টেক ইন্সপিরেশন হাউ দে ডু দ্য শুট, হাউ দে টক। ও যাই বলতেছে আপনাকে ওটা বলতে হবে, ম্যান্ডেটরি। আপনি ওর থাসটা ধরেন। যেটা আমি অনেকটা ক্রিস হ্যারিসকে বা আপনার হেনরি ক্যাচফোলকে, দুজনকে আমি নিজে অনেক অনুসরণ করি, সেটা আমি করি। বাট ও যেভাবে বলে, আমি যদি ওভাবে বলতে চাই, আমি কোনো সময় ও হতে পারবো না, আমি নিজের জিনিসটা নষ্ট করে ফেলবো। সো এটা আমি মনে করি যে স্টাডি করা ইম্পর্টেন্ট, বেসিক স্টাডি রেজাল্ট জানা দরকার রিভিউর ক্ষেত্রে। আর সেকেন্ড অফ অল, আপনাকে ওই ইনফরমেশনটা ডাইজেস্ট করে বলতে হবে আপনার মতো করে। আপনি যে কাউকে কপি করতে যান, আমি টম ক্রুজ হয়ে করতে যাই, ইট উইল নেভার ওয়ার্ক আউট। জিনিসটা এখানে। ওয়াসিফ ভাই, আপনি তো অনেক রিভিউ করেছেন, এর মধ্যে 5টি প্লেসের কথা বলেন যেখানে রিভিউ করে খুব ভালো লেগেছে বাংলাদেশে। শ্রীমঙ্গল ঘুরে খুব মজা পেয়েছে, কাপ্তাই খুব ফেভারিট প্লেস, সুন্দরবন যদি রিভিউ করি না, বাট আমি ঘুরতে গেছি, খুব ভালো লাগছে। আচ্ছা, বান্দরবন সাইডটা খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, আর একটা প্লেস আমার খুব আন্ডাররেটেড লাগে, সেটা হচ্ছে সিন্দুকছড়ি। সিন্দুকছড়িটা কোথায়? খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে, হ্যাঁ। আচ্ছা, এটা খুবই আন্ডাররেটেড একটা প্লেস, এটা খুব কম মানুষ যায়, কম মানুষ অনেকে যায় শুক্র শুনি, আমরা অফ ডেতে যাই, এই কারণে তো লোকজন কম দেখি, হতে পারে। তো এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে, বিকজ আমি একটা জায়গা পছন্দ করি যেখানে যাবো লোকজন খুব কম থাকবে। ওই কক্সবাজার যাও, গ্যাদারিং এর মধ্যে সমুদ্র থেকে মানুষকে দেখতে থাকো, এটা ভালো লাগে না। সো কক্সবাজার আমার খুব ওভাররেটেড লাগে, ভেরি এক্সপেন্সিভ। আমি সবাই সাজেস্ট করি কক্সবাজার না যেতে। ওয়াসিফ ভাই, আপনার দৃষ্টিতে 5টি মোটরসাইকেল বর্তমানে, 5টি বেস্ট মোটরসাইকেল, 5টি বেস্ট মোটরসাইকেল বর্তমান মার্কেটে ভেরি টাফ টু জাজ, কারণ বর্তমানে অনেক বাইক আসছে, এগুলো রিভিউ করিনি। আমি কি ওভারঅল বলতে পারি? ওভারঅলি বলেন 5টি বেস্ট মোটরসাইকেল আপনার দৃষ্টিতে। নাম্বার 1 I will put Honda CB Streetfire 150R Streetfire. Number 1 Honda CB 150 Streetfire. আচ্ছা, It's a fantastic machine and fantastic engine. Second এ বলবো Yamaha R15 version 3. Okay. The best sports bike ever আমার চালানো। Third এ probably I will say Suzuki Gixxer SF. FIBS 150, হ্যাঁ, এটা আমি থার্ডে রাখবো। ফোর্থ একটা বাইক রাখবো, এটা অনেকে আমার সাথে অ্যাগ্রি করবে না আমি জানি, বাট ইট উইল বি TVS Raider 125cc 100cc 100cc TVS Raider 125cc না
100cc সরি টিভিএস রেডিয়ন, আই এম সরি এক্সট্রিমলি সরি, টিভিএস রেডিয়ন রেডিয়ন 100cc 100cc, কেন? ফ্যান্টাস্টিক কমিউটিং বাইক, ভেরি আচ্ছা। গুড সাসপেনশন, আর এটার আপনার এক্সস্ট নোটটা খুব মজার। মজা। এবং আমার কাছে টিভিএস এর একটা সবাই কমপ্লেন করে টিভিএস আরটিআর এর এই সমস্যা ওই সমস্যা, এই একটা বাইক আমি পেলাম রেডিয়ন, যেটা আসলে আমার কাছে মনে হয়, যদি এটা শুনে তো অনেক গালি খাবো, টিভিএস আরটিআর 2V যেটা 2V থেকে এটার কন্ট্রোলিং বেটার টিভিএস রেডিয়নটা। আমি লাস্টলি বলবো যে আমার খুব ফেভারিট একটা বাইক, দ্যাট ইজ হাউজো ডিআর 160, the only bike that can hold a candle to any Japanese or Indian motorcycle from China. Even Lifan KPR can't. How's a deer can? ওয়াসিফ ভাই, আপনি যখন 5টা বাইকের কথা বলছিলেন, আমাদের যে ভিডিও শুট করছে রিচি ভাই, সে বারবার তাকাচ্ছিল যে তার মোটরসাইকেল কথাটা আপনি বলেন, আর কিছু বলেন নাই। জিক্সার তো বলছি, কাছাকাছি আছে, একটা ফ্যামিলির মধ্যে কাউকে বলছি। আমরা যদি লাস্ট বলি আপনাকে, যে দেশি বাইকার্সের ভবিষ্যতের প্ল্যান কি? ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমাদের ইচ্ছা আছে, আমার বেসিক্যালি বাইকিং যত ইভেন্ট হয় ঢাকাতে হয়, চিটাগাং হয়, সিলেটে হয়, বাট এই নর্থ সাইডটা রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল খুব কম ইভেন্ট হয়েছে, খুবই কম। এদিকে কিন্তু বাইকার আছে, সো এইদের কাছে যাওয়া নাম্বার এটা নাম্বার 1 না, এটা ওয়ান অফ দ্য আমাদের প্রায়োরিটি। নাম্বার 2 হচ্ছে আমাদের ভিডিও কন্টেন্ট না করে আমরা কি বাইকার টু বাইকার যেটা গ্যাদারিং করে সেফটিটাকে প্রমোট করা। কেন বলি ভাই, আমি তাকে বলি, কেউ না কারো বয়ান শুনতে চায় না। আপনি একটা ভিডিও চালাই দেবেন, একটা বাইকের রিভিউ কেউ দেখবে, টপ স্পিডে দেবেন দেখবে, কেউ সেফটি রেটে ভিডিও চালাবেন, মেজরিটি মানুষ দেখবে না। আচ্ছা, এটাকে আপনাকে কানের কাছে যে মশার মতো ভ্যান ভ্যান করতে হবে, ঠিক আছে? এটা কতটুকু করতে পারি আমরা, দরকার নেই এটা নিবে গ্যাদার অফ 1000 পিপল, লেটস মেক ইট 50 or 100 পিপল, কিচ্ছু না, এক কাপ চা খাই আসে। আমরা বাইকাররা চা খাইতে পছন্দ করি, আমরা বাইকাররা 10 টাকা চার জন্য 100 টাকা তেল পুরাই, এখন আর বেশি তেলের দাম বেড়ে গেছে, আর বেশি পুরাই এখন, ঠিক আছে? সো এরকম চায়ের একটা আড্ডায় এটা মাঝে মাঝে সোহান ভাই করে খুব, উনি ওই যে ডাক ভবনের সামনে বাইকারদের সাথে গ্যাদারিং করে, অফিসের অফিস থেকে কাছে 5 মিনিটস লাগে, উনি আমার ইনভাইট করে, আমি খুব কম অ্যাটেন্ড করি, বাট সোহান ভাইটা খুব বেশি করে, উনি বাইকারদের সাথে বলে, কথা বলে, হয়তো কম হয়, ওখানে 5 জন 10 জন 15 জন থাকে, উনি করে এটাকে একটু 15 জন থেকে 50 জন করা যায় কিনা, 50 থেকে 100 জন করা যায় কিনা, এটা আমাদের একটা ইচ্ছা আছে। লাস্ট কতদিন আপনারা ইলেকশন আর এভরিথিং এর কারণে করতে পারিনি। থার্ডলি একটা ইচ্ছা আছে যে আমরা কোনো রিভিউটাকে আরেকটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি কিনা। সেটা কিভাবে? বাইরের দেশে একটা রিভিউ যখন ওরা করে, আমি কথা বলি টপ গিয়ার বলেন, পাওয়ার ড্রিফট বলেন, এনিওয়ান, আচ্ছা, যারা স্ট্যান্ডার্ড হাই স্ট্যান্ডার্ড যারা, দে গিভ লটস অফ থট প্রসেস ইন আ রিভিউ। থট প্রসেস বলতে কি বোঝাচ্ছেন? মানে অনেক বেশি স্টাডি, ওরা একটা মানে ওরা আমি যেভাবে রিভিউ করি, আমি রিভিউ করি একটা প্রোডাক্টকে, দিস ইজ এ প্রোডাক্ট, ওরা একটা প্রোডাক্টকে 360 নিয়ে রিভিউ করে, ইনক্লুডিং দ্য সারাউন্ডিংস, যেটা সাগরের পাড়ে কেমন হবে, হিল ট্র্যাক্সে কেমন হবে, চা বাগান রাস্তা কেমন হবে, ওই ফ্লেভার, টেস্ট অফ ফ্লেভার, আপনি মিষ্টি কিন্তু এক একটা মিষ্টি এক একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা ওরা যেভাবে টপ গিয়ার করে, যেভাবে পাওয়ার ড্রিফট করে, এইভাবে একটা রিভিউ করার আমার ইচ্ছা আছে। যেহেতু বয়স হয়ে যাচ্ছে, জানি না বেশি দিন করতে পারবো কিনা, বাট এরকম ইচ্ছা আছে যে এরকম 360 রিভিউ করতে পারি কিনা। অনেকবার অ্যাটেম্প নিয়েছিলাম, বাট হয় কি সময় সাপেক্ষে বা যেই পরিমাণ টাইম স্পেন্ড করা লাগে, ওই টাইমটা করে উঠতে পারি না আমরা। আচ্ছা, সো ওদের জন্য একটা আলাদা টিমই থাকে যে ওরা রিভিউ এগুলো নিয়ে চিন্তা করে। যারা আপনারা যে গাড়ি ডিজাইন করে, তাদের কোনো রুম দেখছেন কিনা জানি না, যারা ল্যাম্বরগিনি বা ল্যান্সিয়া ডিজাইন করতো, ওদের রুমে অবজেক্ট থাকতো, বিকজ দে ইউজড টু টেক ইন্সপিরেশন ফ্রম অবজেক্টস। আচ্ছা, হ্যাঁ, একটা এয়ারলাইনের একটা পাখা, একটা ব্যাঙ, একটা বই, এরকম অবজেক্টস থেকে ওরা লাইনিং, এরোডাইনামিকের এগুলো চিন্তা করতো। সো ওই রিভিউ করার জন্য ওরকম লোকজন আছে যারা ওরকম চিন্তা করে যে একটা প্রোডাক্টকে কীভাবে 360 প্রেজেন্ট করা যায়। ওরা হয়তো বলবে যে ওয়াসিফ ভাই আপনি এখানে দাঁড়ায় এই কথাটা বলবেন, এই কথাটা কি বলবেন আপনি আপনার মতো বলেন, ভালো মন্দ, এইভাবে এই টপিকটা না এখানে বলতে হবে। আপনি স্যুপ খেতে হলে কিন্তু স্যুপের চামচ দিয়ে খেতে হবে, টেবিল স্পুন দিয়ে খেয়ে কিন্তু মজা পাবে না। হ্যাঁ, পিজা আবার কাঁটা চামচ দিয়ে খেতে হবে, হাত দিয়ে খেতে হবে, বার্গার আর কাঁটা চামচ দিয়ে খেতে হবে, হাত দিয়ে খেতে হবে, কিন্তু চাউমিন আবার আপনার কাঁটা চামচ দিয়ে খেতে হবে। সো যেটার সাথে যেটা যাবে সেভাবে করতে হবে। এই ধরনের ফ্লেভারটা আমি এখনো পর্যন্ত আনতে পারিনি, বাংলাদেশে অনেকে পারছে, আমি পারিনি। সো এটা আমার ইচ্ছা আছে করার, সিনেমাটোগ্রাফিটাকে আরেকটু কনসেন্ট্রেশন দেওয়া। আচ্ছা, টাইম কনজিউমিং। আসাদ ভাই, এখন আপনাকে কিছু দিবেন? ধন্যবাদ আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা বাইক সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এবং অন্য কোনো এপিসোডে আবার আপনাকে আমরা ইনভাইট করব। ইটস মাই রিয়েল অনার যে আমি ঢাকা পডকাস্টে আসতে পারছি। এটা প্রবাবলি আমার লাইফে 3rd বা 4th কোনো ইন্টারভিউ সেশন, ঠিক আছে? কারণ আমি ইন্টারভিউ দিই না অনেস্টলি, সাদি ভাই আমার খুব ভালো করে চেনে,
আর সাজিদ ভাই খুব কাছের একজন ভাই ব্রাদার আমাদের। বাইকিং ইন্ডাস্ট্রি বাদে ওনাকে অ্যাজ আ স্মার্ট পার্সন হিসেবে আমি খুব চিনি। যেখানে অফিসে ঢুকে সবার আগে আমি বলছি ভাইকে যে ভাই এটা তাদের ড্রিম অফিস, বিকজ ইউ হ্যাভ জিম অ্যান্ড অফিস সাইড টু সাইড, ঠিক আছে। আমার ড্রিম অফিসে যদি একটা প্লে স্টেশন থাকতো এটা আমাদের ড্রিম অফিস হতো, তো ভাইয়ের যে ড্রিম অফিস। সো ইটস মাই গ্রেট অনার, আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড অনার্ড। ইনশাল্লাহ যদি ফিউচারের সুযোগে আরেকবার আসবে। আমাদের প্রত্যেক এপিসোডে আমাদের যে গেস্ট থাকেন উনি একটা সিগনেচার করেন, অটোগ্রাফ দেন। তাহলে অকশন উঠবে, ভবিষ্যৎ উঠতে পারে, তাহলে 1 টাকার বেশি পাবেন না। এখন উঠবে না, হয়তো বা 10 বছর পরে Thank উঠতে you. পারে। জি, ভাইয়া প্লিজ। ধন্যবাদ ওয়াসিফ ভাই, আমরা এখানে রেখে দিচ্ছি এবং আমাদের সমস্ত গেস্টরা যারা আসছেন তারা সিগনেচার করে যাচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সবসময় থাকবে, আপনি যখন নেক্সট টাইম আসবেন তখনও থাকবে। কাপটাকে ভেঙে না ফেললে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াসিফ আনোয়ার ভাই, উই আর রিয়েলি অনার্ড এন্ড গ্রেটফুল। মাই প্লেজার। আপনার ব্যস্ততার মাঝে আপনি মাই থ্যাংক প্লেজার, ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, মাই প্লেজার। থ্যাংক ইউ, ধন্যবাদ মোস্ট ভাইয়া। ওয়েলকাম। জি, থ্যাংক ইউ। আজকে আমাদের ঢাকা পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।